নমস্কার, মন্ডল ক্লাসেস 2.0 তে সবাইকেই স্বাগত জানাই। আজকে আমাদের মেডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার 2 নম্বর ক্লাস। আমাদের 1 নম্বর ক্লাসটা আমরা গতকাল নিয়েছি এবং সেখানে আমরা দেখেছিলাম 712 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটার ইতিহাস কালকে আমরা দেখেছিলাম এবং এই সময়কালের মধ্যে আমরা 3 জন গুরুত্বপূর্ণ মুসলিম ইনভেডার্সের নাম দেখেছিলাম। প্রথম মোহাম্মদ বিন কাসিম, তারপরে তোমার সুলতান মাহমুদ এবং লাস্টে মোহাম্মদ ঘোরি। এবং কালকে আমরা ছেড়েছিলাম কোথায়? এই মোহাম্মদ ঘোরি দিল্লি দখল করে তার বিজিত স্থানগুলো কুতুবউদ্দিন আইবকের হাতে দিয়ে দেবে। আজকের আলোচনাটা শুরু হবে কুতুবউদ্দিন আইবক সেই বিজিত অঞ্চলগুলিকে নিয়ে এইখানে ভারতে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুলতানি সাম্রাজ্য এবং বা সুলতানি দ্য দিল্লি সালতানাত, সুলতানি শাসন। এই সুলতানি সাম্রাজ্যের মধ্যে আমরা দেখব 5টা বংশ রাজত্ব করেছিল: দাস, খলজি, তুগলক, সৈয়দ ও লোধি বংশ। এই 5টা বংশের ইন ডিটেলস আলোচনা আজকের আমাদের এই ভিডিওতে হবে। তার আগে সবার কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, যে আলোচনা পুরোপুরি কনসেপচুয়াল করা হয়েছে এবং প্রিলিমিনারি পরীক্ষাকে মাথায় রেখে করা হয়েছে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটিকে পুরো দেখবে, ঠিক আছে? এবং আরেকটা কথা তোমাদের বলে নেই, এই যে ক্লাসটা তোমরা আজকে দেখবে, এই ক্লাসটা হচ্ছে যে দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোধি, এই 5টা ক্লাস আমরা একত্রিত করে এই দিল্লি সুলতানি সাম্রাজ্য আজকের ক্লাসটাতে দেব। এবং এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো আমি অনেক আগেই রেকর্ড করেছিলাম আমাদের মেন চ্যানেল মন্ডল ক্লাসেস WBCS এর জন্য, কিন্তু সেটি সাসপেন্ড হয়ে যায়। এই জন্য আমাদের এখন থেকে এটাই মেন চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমরা এই ভিডিওটি দিচ্ছি। তো তোমরা লোগোটা এখানে মন্ডল ক্লাসেস WBCS দেখবে, তো সেটা দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সেটা আমি ছিলাম। ওকে, সো দেখো আমরা ভিডিওটা শুরু করি। তোমরা পুরোপুরি দেখো, পুরোপুরি তোমাদের কনসেপচুয়াল 100% গ্যারান্টি দিচ্ছি, তোমাদের কনসেপ্ট এই দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে একদমই ক্লিয়ার হয়ে যাবে এবং কনফিউশনের কোনো রাস্তা নেই এখানে। এবং প্রত্যেকটা বংশ যখন ওভারল্যাপ করছে, এই বংশ থেকে এই বংশে কিভাবে পাওয়ার ট্রান্সফার হচ্ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্ট সহকারে, খুব গুরুত্ব সহকারে কিন্তু আমি এখানে আলোচনা করেছি। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই তোমরা ভালো আছো। মন্ডল ক্লাসেস WBCS এ সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা গতকাল মিডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়া তথা মধ্যযুগের যে ভারতের ইতিহাস, সেই মধ্যযুগের ভারতের ইতিহাস আমরা শুরু করেছিলাম। ক্লাস ফার্স্ট ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমি বারবারই বলে এসেছি, আজকেও আমি বলছি যে আমাদের ক্লাসগুলো মূলত কিন্তু কনসেপচুয়াল হয়, অর্থাৎ আমাদের ধারণা পরিষ্কার করাটা খুবই ভীষণভাবে প্রয়োজন। আমরা গতকালেও যে ক্লাসটা করেছিলাম সেটা একটা কনসেপ্ট বিল্ডারের একটা ক্লাস ছিল, অর্থাৎ পুরোপুরি কিন্তু একটা কনসেপচুয়াল ক্লাস ছিল। তোমরা তথ্য, ইনফরমেশন, কে কোথায় কি স্থাপন করেছিল, এগুলো তোমরা যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে। বাজার চলতি যে কোনো বই থেকে তোমরা ওঠাও, সম্পূর্ণ তথ্য কিন্তু সেখানে লিপিবদ্ধ করা আছে। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে, এই যে ইন্টারলিঙ্ক, কখন কে আসছে, কি কি হয়েছিল তাদের মধ্যে, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখা ভীষণভাবে জরুরি। তো আমরা গতকাল দেখে নিয়েছিলাম কিভাবে আমাদের মধ্যযুগের ভারতের ইতিহাস শুরু হলো। সেই 712 থেকে শুরু করে মোটামুটি আমরা 1200 এডি, অর্থাৎ 712 খ্রিস্টাব্দ থেকে শুরু করে মোটামুটি 1200 খ্রিস্টাব্দের ইতিহাস কিন্তু আমরা গতকাল পড়ে নিয়েছি। সেখানকার মধ্যে আমরা প্রথমে দেখেছি মোহাম্মদ বিন কাসিম কিভাবে প্রথমে সিন্ধু প্রদেশ জয় করলো, তারপরে আমরা দেখেছি তুর্কি ফার্স্ট ইনভেশন, আমরা দেখেছিলাম সুলতান মাহমুদ, এবং তারপরে আমরা দেখেছিলাম মোহাম্মদ ঘোরি। আমরা এই এতটুকু আমরা গতকালের ক্লাসে দেখেছিলাম। তোমরা যারা যারা দেখোনি সেটা অবশ্যই দেখে আসো, না হলে আজকের এই ক্লাসটা প্রথমে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, সেখানে তোমরা যাও, ক্লাসটা দেখো, তারপরে পুরোপুরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি, তোমরা যদি ক্লাসটা পুরোপুরি দেখো, এটার জন্য দ্বিতীয়বার, মানে কনসেপ্ট বোঝার জন্য, কার পরে কে এসেছিল, কিভাবে কি হয়েছিল, এগুলোর জন্য দ্বিতীয়বার তোমাকে অন্য কোনো সোর্সে যেতে হবে না। এবং তারপর থেকে আমি এখানে ম্যাক্সিমাম যতদূর সম্ভব ইনফরমেশনও দেওয়ার আমি চেষ্টা করে দিয়েছি, মোটামুটি 95%। 5% যদি কোনো বাদ থাকে, তোমাদের বা যে বইটা তোমরা ইউজ করছো সেই বইতে তোমরা সেই বিষয়গুলোকে পেয়ে যাবে। তো সেটারও প্রয়োজন হবে না। আই থিঙ্ক আমি পুরোপুরি ম্যাক্সিমামটাই আমি কিন্তু এখানে 99% বলতে পারো আমি এখানে দিয়ে দিয়েছি ইনফরমেশনগুলো। তো চলো আমরা বেশি সময় লস না করে আমরা আজকের যে ক্লাসটি সেটি আমরা শুরু করব। আজকে আমরা পড়ব দিল্লি সালতানাত, অর্থাৎ সুলতানি সাম্রাজ্য। দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা হয়েছিল মোহাম্মদ ঘোরি জয় করে, তারপরে কুতুবউদ্দিন আইবককে, ঠিক আছে? আমরা এই ডিটেলসটা দেখে নেব। তোমরা জানো এখানে
যে আমরা আমরা কি পড়েছিলাম মানে গতকাল কি পড়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা শুরু করব, না হলে আজকের ক্লাসটা আমরা একদমই বুঝতে পারবো না। ওকে, সো লক্ষ্য করো আমাদের ফিরে যেতে হবে 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে কি হলো? 1191 খ্রিস্টাব্দে যেটা হলো সেটা হচ্ছে কি, তরাইনের প্রথম যুদ্ধ হলো। তরাইনের প্রথম যুদ্ধ হলো। এই তরাইন প্রান্তরে আমরা দেখতে পাচ্ছিলাম তখন কে ছিল তরাইনের প্রথম যুদ্ধে। একদিকে মোহাম্মদ ঘুরি, সে কোথায় ছিল? গজনীর সিংহাসনে সে বসেছিল। আর এদিকে পৃথ্বীরাজ চৌহান তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ভারতের উত্তর ভারতের চৌহান বংশীয় রাজা ছিলেন। এদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে, এবং এখানে মোহাম্মদ ঘুরি কি হয়? ব্যর্থ হয়, অর্থাৎ ডিফিটেড হয়, এবং সে আবার গজনীতে চলে যায়। কিন্তু সে হার মানেনি। আবার পরের বছর কি হয়? আবার সে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। কাদের মধ্যে? আবার সেই মোহাম্মদ ঘুরি এবং আবার সেই পৃথ্বীরাজ চৌহান। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথ্বীরাজ চৌহান কিন্তু নিহত হয়। পৃথ্বীরাজ চৌহান এখানে নিহত হয়, এবং পৃথ্বীরাজ চৌহানের যে অঞ্চলটা, যে তার যে সাম্রাজ্যভুক্ত যে অঞ্চল, সেইখানে কিন্তু এসে মোহাম্মদ ঘুরি কি করে? সেই অঞ্চলটা দখল করে নেয়। এবং এখানে কি করা হয় যে পুরোপুরি যে নর্থ ইন্ডিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটা কিন্তু এই মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে কিন্তু এটাকে ক্যাপচার করে। বিষয়টা বুঝতে পেরেছো? আমরা গতকাল এটা ডিটেলস আলোচনা করেছি, জাস্ট রিকল করার জন্য আজকে এতটুকু আমি বলছি। এরপরে কি হলো? আমাদের আজকের যে ক্লাসটা সেটি শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। যখনই সে নর্থ ইন্ডিয়া ক্যাপচার করলো, কে ক্যাপচার করলো? মোহাম্মদ ঘুরি। তখন সে কিন্তু এই ভারতের যে অঞ্চলটা, বিস্তীর্ণ অঞ্চল, যে অঞ্চলে আগে চৌহান বংশীয় রাজারা রাজত্ব করেছিল, সেই অঞ্চলটা কিন্তু সে নিজে শাসন করলো না। সে কাকে বসালো? তারই একজন কৃতদাস, স্লেভ বলতে পারো, তার নাম কুতুবউদ্দিন আইবক। সেই কুতুবউদ্দিন আইবককে সেই অঞ্চলটা সে তার উপরে দায়িত্বভার অর্পণ করলো, এবং নিজে সে কোথায় ফিরে গেল? গজনীতে ফিরে গেল। গজনী কোথায়? গজনী হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। বর্তমান আফগানিস্তানে অবস্থিত হচ্ছে গজনী সাম্রাজ্য। সে সেখানে ফিরে গেল, এবং তার যে বিস্তীর্ণ এরিয়া সে দখল করেছিল, সেখানে কুতুবউদ্দিন আইবককে তার উপরে দায়িত্বভার দিয়ে চলে গেল। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ ঘুরির, আমি কি বললাম? স্লেবকে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছাড়াও এর আরও দুটো স্লেব ছিল। কার? মোহাম্মদ ঘুরির। একটা হচ্ছে তাজউদ্দিন ইয়ালদাস, এবং আরেকটা হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা। এটা তোমরা মনে রেখো, আমরা পরবর্তীতে দেখব, এটা কাজে লাগবে। এবার কুতুবউদ্দিন আইবককে যখন সেই এরিয়াটা, অর্থাৎ যে এরিয়াটা মোহাম্মদ ঘুরি দখল করেছিল পৃথ্বীরাজ চৌহানের কাছ থেকে, সেই এরিয়াটা সে দিল, এবং কুতুবউদ্দিন আইবক নিজেও সেই এরিয়া ছাড়াও মিরাট, রণথম্বর, দিল্লি, বুন্দেলখণ্ড, এই সমস্ত স্থানগুলো কুতুবউদ্দিন আইবক কী করলো? দখল করলো। কত কত খ্রিস্টাব্দের মধ্য থেকে? 1192 থেকে মোটামুটি 1203-4 এই সময়ের মধ্যে কী করলো? কুতুবউদ্দিন আইবক নিজে থেকে এই স্থানগুলো, অর্থাৎ যে স্থানটা মোহাম্মদ ঘুরি দখল করেছিল সেই স্থানটা তো আছেই, এবং তার সাথে এই স্থানগুলো কী করলো? দখল করলো। কে দখল করলো? কুতুবউদ্দিন আইবক। হু ওয়াজ কুতুবউদ্দিন আইবক? কুতুবউদ্দিন আইবক ওয়াজ এ স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। অ্যান্ড হু ওয়াজ মোহাম্মদ ঘুরি? মোহাম্মদ ঘুরি ওয়াজ দ্য রাজা অফ গজনি। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি। দেখো এই যে ম্যাপটার দিকে ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ নীল রঙের যে আমি রাউন্ড সার্কেল করে দিয়েছি, এটাতে কার রাজত্ব ছিল? পৃথ্বীরাজ চৌহানের। তার থেকেও বড় ছিল। আচ্ছা, এই এরিয়াটাতে যখন মোহাম্মদ ঘুরি অ্যাটাক করলো, তাহলে কার হয়ে গেল? মোহাম্মদ ঘুরির হয়ে গেল। এবার মোহাম্মদ ঘুরির নিজে না থেকে সে ব্যাক টু গাজনি, কিন্তু এখানে কাকে বসিয়ে দিয়ে গেল? কুতুবউদ্দিন আইবককে বসালো। এবার কুতুবউদ্দিন আইবকের আরেকজন সেনাপতি ছিল, যার নাম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কুতুবউদ্দিন আইবক কি করছে? এই এরিয়াটাতে, নীল এরিয়াটাতে সে এখানে আছে, এবং তার যে সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে, তাকে পাঠিয়ে দিল কোথায়? বাংলা দখল করতে পাঠিয়ে দিল। কোথায়? এই যে সবুজ এরিয়াটা দেখতে পাচ্ছ তোমার, এই সবুজ এরিয়াটাতে বাংলা দখল করতে তাকে পাঠিয়ে দিল। আর বাংলা এরিয়াতে তখন কে রাজত্ব করছিল? সেন বংশের রাজারা রাজত্ব করছিল। আমরা গতকাল এটা দেখেছিলাম। ওকে, তো এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1203 খ্রিস্টাব্দে বিহার, এবং 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলা দখল করে নিল। ঠিক আছে, এবং তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছ লাল ডট ডট এরিয়াটা, এই লাল ডট ডট এরিয়াটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন আইবকের আন্ডারে চলে এসেছিল 1204-5 নাগাদ। 1205-6 খ্রিস্টাব্দ নাগাদ এই পুরোপুরি এরিয়াটা কি হয়ে গেছিল? কার আন্ডারে চলে এসেছিল? কুতুবউদ্দিন আইবকের আন্ডারে চলে এসেছিল। এবং কুতুবউদ্দিন আইবককে নিজে দখল করেছিল জায়গাটা? হ্যাঁ, কিছু কিছু জায়গা নিজে দখল করেছিল, কিন্তু বেশিরভাগ স্থানটা দখল করে দিয়েছিল কে? মোহাম্মদ ঘুরি। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। নেক্সট আমরা চলে আসবো কোথায়? নেক্সট আমরা চলে আসবো আমাদের যেটা শুরু হচ্ছে সেটা কি, যে কুতুবউদ্দিন ওয়াজ এ স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পড়লাম। আচ্ছা, এবার এই এই এরিয়াটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে বলা হয়েছে, যে
কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? স্লেভ ছিলেন। কার স্লেভ ছিলেন? মোহাম্মদ ঘড়ির। এবার মোহাম্মদ ঘড়ি কনকিউরড নর্থ ইন্ডিয়া অ্যান্ড গেভ ইট টু কুতুবউদ্দিন আইবক। এবং মোহাম্মদ ঘড়ি কোথায় ছিলেন? গজনিতে ছিলেন। টেকনিক্যালি দ্য কনকিউরড এরিয়া ইন ইন্ডিয়া বাই মোহাম্মদ ঘড়ি টু কুতুবউদ্দিন আইবক ওয়াজ আন্ডার গজনি। এবার যেহেতু মোহাম্মদ ঘড়ি এটা দখল করেছিলেন, কুতুবউদ্দিন আইবক নিজে থেকে এটা প্রথমে দখল করেননি, ভারতের যে বিস্তীর্ণ এরিয়াটা, সেই এরিয়াটা যেহেতু কুতুবউদ্দিন আইবক নিজে এটি দখল করেননি, এটি কে দখল করেছিলেন? মোহাম্মদ ঘড়ি। এবং কুতুবউদ্দিন আইবক তার দাস ছিলেন, কৃতদাস ছিলেন, সেহেতু টেকনিক্যালি বলতে গেলে এই যে বিস্তীর্ণ এরিয়াটা, সেটাও কিন্তু মোটামুটি সেই গজনির আন্ডারেই পড়তো, টেকনিক্যালি ধরা যেতে পারে। কিন্তু 1206 খ্রিস্টাব্দে কি হলো? মোহাম্মদ ঘড়ি মৃত্যু হলো গজনিতে। ঠিক এই সময় কি করলো? কুতুবউদ্দিন আইবক সমস্ত সম্পর্ক গজনির সঙ্গে বিচ্ছিন্ন করলো এবং ভারতে যে বিস্তীর্ণ এরিয়াটা, এই যে এটা যেটা আগে এই নীল ডাক্তারে দেখতে পাচ্ছ, নীল এবং এই এরিয়াটা যেটা আগে গজনির আন্ডারে পড়তো, সেটা কি করলো? একটা স্বাধীন রাষ্ট্ররূপে কিন্তু এখানে প্রতিষ্ঠা হলো, একটা স্বাধীন সাম্রাজ্য রূপে এটা কিন্তু একটা প্রস্ফুটিত হলো। এবং এখানেই এই 1206 খ্রিস্টাব্দেই কুতুবউদ্দিন আইবক কি করছে? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করছে। কাদের সঙ্গে বিচ্ছিন্ন করছে? গজনির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। গজনির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই বিস্তীর্ণ এরিয়াটাতে সে কি করছে? সুলতানি সাম্রাজ্যের প্রথম বংশ স্লেভ ডাইনাস্টি কিন্তু এখানে প্রতিষ্ঠা করছে। ওকে, কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা বলছিলাম যে তোমরা বুঝতে পেরেছো কিভাবে সুলতানি সাম্রাজ্যের সেখানে স্থাপন হলো। এবার সুলতানি সাম্রাজ্যের মধ্যে আমরা কয়েকটা বংশ দেখতে পাই। একটা হচ্ছে স্লেভ ডাইনাস্টি, একটা হচ্ছে খলজি ডাইনাস্টি, একটা তুঘলক ডাইনাস্টি, একটা সৈয়দ ডাইনাস্টি, একটা হচ্ছে লোদি ডাইনাস্টি। তো কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত যে বংশটি ছিল সেটা হচ্ছে কি? স্লেভ ডাইনাস্টি। অর্থাৎ স্লেভ ডাইনাস্টি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। তো স্লেভ ডাইনাস্টির মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি সুলতানি বংশের সূচনা কিন্তু হচ্ছে। তাহলে প্রশ্ন যদি আসে যে সুলতানি সাম্রাজ্যের প্রথম বংশ নাম কি ছিল, সেটা কিন্তু হবে স্লেভ ডাইনাস্টি বা মামলুক ডাইনাস্টি। ওকে, আই থিঙ্ক এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। নেক্সট আমরা লক্ষ্য করব স্লেভ ডাইনাস্টির যে কে কে সিংহাসনে বসেছিল সেটা আমরা লক্ষ্য করব। 1206 থেকে 1210 পর্যন্ত কুতুবউদ্দিন আইবক বসেছিলেন এবং তার মৃত্যুর পরেই আরাম শাহ সিংহাসনে বসেন। আরাম শাহ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের দত্তক পুত্র ছিলেন, অ্যাডপ্টেড ছিলেন। সে মাত্র 6 মাসের জন্য বসেছিলেন এবং সে ছিল একজন অযোগ্য, ইনকম্পিটেন্ট একজন রাজা ছিলেন, ইনকম্পিটেন্ট ছিলেন। এবং সেই ইনকম্পিটেন্ট থাকার জন্য কি করা হলো? সেই সময় কুতুবউদ্দিন আইবকের আন্ডারে যে নবেলসগুলো ছিল, যে নবেলস মানে যে গুণীমানী ব্যক্তিগুলো ছিল, যারা মাতব্বর টাইপের ছিল রাজদরবারে, সেই লোকগুলো কি করছে? ষড়যন্ত্র করে কি করা হলো? এই আরাম শাহকে মানে ডিথ্রোন করা হলো এবং তার জায়গায় কে বসলো? ইলতুৎমিশ। কার সাহায্য নিয়ে? সেই রয়্যালস নোবেলদের সাহায্য নিয়ে 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ, যে সান ইন ল অফ কুতুবউদ্দিন আইবক, সেই সান ইন ল অফ কুতুবউদ্দিন আইবক অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লির মসনদে বসলেন। ঠিক আছে, স্লেভ সুলতানি সাম্রাজ্যের সুলতান হলেন ইলতুৎমিশ। এবার ইলতুৎমিশ খুব ইম্পর্ট্যান্ট একজন সুলতান ছিলেন, সে নিয়ে আমরা ডিটেলসে পড়বো। প্রত্যেকটা এখানে যারা একজন দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুলার্স নিয়ে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করবো পরবর্তীতে এই ক্লাসের শেষের দিকেই। ইলতুৎমিশ যখন 1236 খ্রিস্টাব্দে মারা যান, সেই সময় কি হলো? তার একজন পুত্রকে সিংহাসনে বসানো হয়, কি? রুকুনুদ্দিন ফিরোজ। কিন্তু রুকুনুদ্দিন ফিরোজ ছিলেন একজন অযোগ্য ব্যক্তি এবং তার আর একজন ছেলে ছিল, সেই ছেলেটা ছিল নাসিরউদ্দিন। সেই নাসিরউদ্দিন ছিল যোগ্য, কিন্তু সে ইলতুৎমিশের যখন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, ঠিক সেই সময়েও মানে তার জীবদ্দশাতেই সেই নাসিরউদ্দিন মারা যায়। এর ফলে ইলতুৎমিশ কি করলেন? তার আর এক পুত্র রুকুনুদ্দিন ফিরোজ, এ অযোগ্য ছিল, একে সাম্রাজ্যের দায়ভার না দিতে চেয়ে সে কী করলো? তার কন্যা রাজিয়া, সেই রাজিয়াকে কি করা হলো? রাজিয়া সুলতানা, সেই রাজিয়া সুলতানাকে কিন্তু তার পরবর্তী যে মানে দায়িত্ব তাকে দেবে বলে সে ঠিক করে রাখলো। কিন্তু এতে যে নোবেলসগুলো ছিল, সেই নোবেলসগুলো কিন্তু সন্তুষ্ট হলো না। অর্থাৎ ইলতুৎমিশ, তোমরা পরবর্তীতে দেখবে একটু পরে, যে ইলতুৎমিশ 40 চক্র প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ মানে মাতব্বর টাইপের লোকদের 40 জন নিয়ে একটা গ্রুপ যেটা তৈরি করা হয়, তর্কনি চাহলেগান, সেটা কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল ইলতুৎমিশ। তো একজন মহিলার আন্ডারে থাকতে তাদের একটা ইগোতে কাজ করেছিল, সেই ইগো থেকেই কিন্তু রাজিয়ার বিরোধিতা তারা করেছিল এবং বিরোধিতা করে কি করলো? তারা রুকুনুদ্দিন ফিরোজকে সেখানে বসালো, সিংহাসনে বসালো। রুকুনুদ্দিন ফিরোজ একজন ইনকম্পিটেন্ট ব্যক্তি ছিলেন, যিনি ইলতুৎমিশের ছেলে ছিলেন। সে কি করা হলো? যে আমরা দেখতে পাচ্ছি যে রুকনুদ্দিন ফিরোজ কয়েকদিনের জন্য ছিলেন এবং তারপরে রাজিয়া সুলতানা কী করলেন? তাকে হটিয়ে দিয়ে এক মানে সেই নোবেলসদের মধ্যেই আরেকটা ভাগের সাপোর্ট নিয়ে রাজিয়া সুলতানা কী করলেন? 1236 খ্রিস্টাব্দে সেই সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে বসলেন। অর্থাৎ প্রথম এবং শেষ মহিলা
সুলতান ছিলেন রাজিয়া সুলতানা। ওকে, ডটার অফ ইলতুৎমিশ। এরপরে আমরা লক্ষ্য করব যে 1240 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানাকে হত্যা করা হয়। এটা আমরা ডিটেলসে দেখব এর পরবর্তীতেই, যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শাসক নিয়ে আমরা আলোচনা করব। রাজিয়া সুলতানের পরেই তার ভাই মুইজউদ্দিন বাহারাম বা বাহারাম শাহ সিংহাসনে বসেন 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তারপরেই আমরা আলাউদ্দিন মাসুদ শাহ বলে আরেকজন সুলতান হন। এই আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন কে? আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন রুকনুদ্দিন ফিরোজের ছেলে। রুকনুদ্দিন ফিরোজ কে ছিলেন? সান অফ ইলতুৎমিশ, মানে এই যে রুকনুদ্দিন ফিরোজ যে কয়েকদিনের জন্য বসেছিলেন। ঠিক আছে, আচ্ছা। আলাউদ্দিন মাসুদ শাহের পরে আমরা দেখব যে নাসিরুদ্দিন মাহমুদ, ইনি ইলতুৎমিশের আর একটা ছেলে ছিল নাসিরুদ্দিন মাহমুদ, এখানে বসেছিলেন। তিনি অত্যন্ত শান্তিপ্রিয় এবং ধর্মভীরু একজন লোক ছিলেন, একে আমরা দরবেশি রাজা বলে জানি। সেই নাসিরুদ্দিনের সময়ে আমরা দেখতে পাবো যে তার শ্বশুর, অর্থাৎ 40 চক্রের একজন অন্যতম নেতা বলতে পারো, সেই 40 চক্রের অন্যতম নেতাদের মধ্যে তার নাম ছিল উলুগ খান। এই উলুগ খানকে এই নাসিরুদ্দিন মাহমুদের শ্বশুর ছিলেন। এর জীবদ্দশাতেই নাসিরুদ্দিন মাহমুদের মৃত্যু হলে নাসিরুদ্দিন মাহমুদ কী করতো, যে তার দ্বারা সেই যে মানে সাম্রাজ্যের যে বিশাল রিভল্ট দেখা দিচ্ছিল, চারিদিকে প্রচুর গন্ডগোল লেগে গেছিলো, সেই সমস্ত নাসিরুদ্দিন মাহমুদের কাজ ছিল না সেগুলোকে দমন করা। এই জন্য এই উলুগ খান কী করলো, এর মৃত্যুর পরে উলুগ খান সেই সিংহাসনে বসেন, এবং উলুগ খান ছিলেন নাসিরুদ্দিন মাহমুদের ওজির বা প্রধানমন্ত্রী ছিলেন। সেই উলুগ খান কী করছে, আবার উলুগ খান একাধারে সেই 40 চক্রের একজন অন্যতম প্রধান নায়ক ছিলেন উলুগ খান, এবং তারই নাম ছিলেন গিয়াসউদ্দিন বলবন, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনই হচ্ছে উলুগ খান। ঠিক আছে, তো সে কী করলো, সেখানে বসলো, এবং সে 1266 থেকে 1287 এডি পর্যন্ত ছিল ফাদার ইন ল অফ নাসিরুদ্দিন মাহমুদ। এবং তারপরে কায়কোবাদ, এই গিয়াসউদ্দিন বলবানের গ্র্যান্ডসন ছিলেন কায়কোবাদ, এবং তারপরে হচ্ছে কায়েতমুস, যে কায়েতমুস কে ছিলেন কায়কোবাদের কাজিন ছিলেন। সে 1290 খ্রিস্টাব্দে তিনি মারা যান। হত্যা করা হয় তাকে মালিক ফিরোজ অর্থাৎ জালালউদ্দিন খলজি হত্যা করে, তাই খলজি বংশে প্রতিষ্ঠা করে। তো আমরা খলজি বংশটা পরের দিন দেখবো। আজকে আমরা আলোচনা করব দাস বংশ নিয়ে, স্লেভ ডাইনাস্টি নিয়ে। তো আমরা দেখে নিলাম রুলার্সগুলো, দেখে নিলাম আমরা ইন ডিটেলসে কে কে রুলার্স রাজত্ব করেছিল, কত কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল। এরপরে আমরা লক্ষ্য করব, ইন্ডিভিজুয়ালি যাব যে কে কে কী কী করেছিল, কার আমলে কী কী হয়েছিল, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কুতুবউদ্দিন আইবক লক্ষ্য করো যে তার টাইম পিরিয়ড 1206 থেকে 1210। 1208 খ্রিস্টাব্দে তিনি নিজেকে সুলতান বলে ঘোষণা করলেন, উপাধি গ্রহণ করলেন, কিন্তু এই সুলতানি যে উপাধিটা এটা কিন্তু খলিফার দ্বারা স্বীকৃত ছিল না। সেই সময় মুসলিম পৃথিবীতে কী ছিল, যে বাগদাদের যে খলিফা ছিলেন, সে বাগদাদের খলিফা হচ্ছে তারাই যারা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে উত্তরসূরিরা, অর্থাৎ তার দায়িত্বটা যে পালন করবে তাকে বলা হয় খলিফা। সেই খলিফা দ্বারা কিন্তু এই টাইটেলটা দেওয়া হয়নি, সুলতান টাইটেলটা দেওয়া হয়নি। ঠিক আছে, এটা সে নিজেই উপাধি গ্রহণ করেছিলেন, এবং তার ক্যাপিটাল লাহোরে ছিলেন। তিনি অত্যন্ত দান করতেন সবাইকে, এই জন্য তাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয়। এবং একটা জিনিস মাথায় রাখবে, সে কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেছিলেন কার স্মৃতির উদ্দেশ্যে? খাজা কুতুবউদ্দিন, এবং এটা ছিল একজন মুসলিম শান্ত ছিলেন। ঠিক আছে, এবং তিনি পিয়ানো পোলো খেলতে খেলতে তার 1210 খ্রিস্টাব্দে মৃত্যু হয়, এবং তার যে সমাধি সেটা হচ্ছে লাহোরে অবস্থিত। কুতুবউদ্দিন আইবকের থেকে এর থেকে আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ইলতুৎমিশের টাইম পিরিয়ডটা তোমরা দেখে নাও, 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ইলতুৎমিশ কী করা হয়েছিল, ইলতুৎমিশ ছিলেন প্রথম খলিফা, প্রথম সুলতান যিনি তার যে সুলতান উপাধিটা সেটা কিন্তু ডিরেক্টলি খলিফার থেকে পেয়েছিলেন, অর্থাৎ খলিফার অনুমোদন পেয়েছিলেন। বাগদাদের যে খলিফা ছিল ইরাকে, সেখান থেকে কিন্তু এই খলিফার সুলতান যে উপাধি সেই অনুমোদনটা কিন্তু তিনি পেয়েছিলেন। প্রবলেমস কী কী, ইলতুৎমিশ যখনই সিংহাসনে বসলেন তখনই তাকে অনেক কিছু প্রবলেমসের সম্মুখীন হতে হয়েছিল। আমি তোমাদের একটু আগে বললাম যে মোহাম্মদ ঘুরির 3টে, কুতুবউদ্দিন আইবক ছাড়াও আরও 2জন ছিল, সেনাপতি ছিল বলতে পারো, বা 2জন ক্রীতদাস ছিল। তাদের মধ্যে একটা তো কুতুবউদ্দিন আইবক, এবং আরেকটা হচ্ছে কি নাসিরুদ্দিন কুবাচা, এবং আরেকটা হচ্ছে তাজউদ্দিন ইয়ালদাস। ঠিক আছে, এরা কি করেছিল, নাসিরুদ্দিন কুবাচা সিন্ধের তিনি শাসনকর্তা ছিলেন, তিনি কি করলেন, রিভল্ট দেখা দিলেন, তিনি কি করছেন, বিদ্রোহ করছেন সেই সময়। ঠিক আছে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পরে তিনি বিদ্রোহ শুরু করলেন, এবং সে পাঞ্জাব আক্রমণ করতে সচেষ্ট হন। এটা একটা প্রবলেমস দেখা গেল ইলতুৎমিশের সামনে। আরেকটা প্রবলেমস কি দেখা গেল, তাজউদ্দিন ইয়ালদাস, এটাও আরেকটা কৃতদাস। কার কৃতদাস বা সেনাপতি বলতে পারো, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির। এই গজনীতে, অর্থাৎ এই তাজউদ্দিন ইয়ালদাস মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে গজনীর সিংহাসনে বসেছিলেন তাজউদ্দিন ইয়ালদাস।
ঠিক আছে? এবং আমি একটু আগে কি বললাম যে কুতুবউদ্দিন সম্পর্ক মানে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু তাজউদ্দিন ইয়ালদাস কি বলছে, তখন কি দাবি করলো যে যেহেতু এটা গজনির মোহাম্মদ ঘুরি দখল করেছিল, এই জন্য এই যেই এরিয়াটা তুমি এখন রাজত্ব করছো তার উপরে আমাদের সার্বভৌমত্ব আছে, এটা সে দাবি করলো। এবং এটা এটা একটা গন্ডগোল তার সামনে দেখা গেল। আরেকটা কি, বাংলাতে আমরা দেখেছিলাম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে বাংলাতে কি খলজি আলী মদ্দান নামে একজন শাসনকর্তা ছিলেন, তিনিও কি করলেন, রিভল্ট করলেন। এবং এছাড়াও জালোর, রণথুম্বর, আজমির, গোয়ালিয়র ইত্যাদি জায়গায় অনেকগুলো রাজপুত কি করলেন আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন। কিন্তু এই সমস্ত সত্ত্বেও কি করলেন, ইলতুৎমিশ একজন যোগ্য ব্যক্তি ছিলেন এবং এই সমস্ত সত্ত্বেও ইলতুৎমিশ কিন্তু কি করলেন, প্রত্যেকটাই কিন্তু ডিফিট করেছিলেন। অর্থাৎ আমরা দেখব 1216 খ্রিস্টাব্দে প্রথমে তিনি তাজউদ্দিন ইয়ালদাসকে পরাজিত করলেন, যিনি কে ছিলেন, গজনিতে যিনি করলেন, ঠিক আছে। এটা তরাইনের তৃতীয় যুদ্ধ নামেও কিন্তু আমরা জানি। এরপরে 1226 খ্রিস্টাব্দে তিনি নাসিরউদ্দিন কুবাচাকে ডিফিট করেন এবং 1226 খ্রিস্টাব্দে তিনি বাংলাতে খলজি আলিমিদ্দনকে ডিফিট করেন এবং রণথুম্বর, জালোর, গোয়ালিয়র এই সমস্ত যে রাজপুতগুলো ছিল, এই রাজপুতগুলোও কিন্তু 1232, 1228, 1232 এটিতে কিন্তু পরাজিত করেন। ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি যে বিদ্রোহ দমন করে গেছেন এমন না, তিনি অনেক কিছু স্থান দখল করেছেন, যেমন মান্দার শিবালিক পর্বতের পাদদেশে যে মান্দার স্টেট ছিল, সেই মান্দার স্টেটটাকেও তিনি দখল করেন এবং ভিলিসা এবং উজ্জয়িন, হ্যাঁ, মালব অঞ্চলের ভিলিসা এবং উজ্জয়িনকেও তিনি দখল করেন এবং উজ্জয়িন যখন দখল করেন সেখান থেকে বিক্রমাদিত্যর যে স্ট্যাচু, সেই বিক্রমাদিত্যর মূর্তি কিন্তু তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। এবং তার আমলেই চেঙ্গিস খান কি ছিল, এক দুর্ধর্ষ মঙ্গল জাতি ছিল, সেই মঙ্গল জাতির নেতা ছিল। ঠিক আছে, সেই চেঙ্গিস খান, সেই মঙ্গল কোথায়, চীনের মধ্যে, সেখানে 1281 খ্রিস্টাব্দে সেই চেঙ্গিস খা কী করলো, খিবা বলে একটা জায়গা ছিল, সেই খিবা জায়গার রুলার ছিলেন জালালউদ্দিন মঙ্গবর্ণী। সেই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে অ্যাটাক করেন কে, চেঙ্গিস খান। এবং জালালউদ্দিন মঙ্গবর্ণী ভয় পেয়ে কী করলো, ইলতুৎমিশের কাছে সে সাহায্য প্রার্থনা করলো, কিন্তু ইলতুৎমিশ কী করছে, তাকে আশ্রয় দেয়নি। কারণ সে জানতো যে সে যদি এই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আশ্রয় দেয়, তাহলে তার যে ডিরেক্ট লড়াইটা কি চেঙ্গিস খানের সঙ্গে হয়ে যাবে, কিন্তু যেটা কেবল অর্থাৎ মানে যেটা সুলতানি সাম্রাজ্যের পক্ষে সুবিধাজনক ছিল না। সেই জন্য ইলতুৎমিশ কী করলো, আর নতুন করে বিপদ ডেকে আনতে চায়নি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তুর্কানি চাহেলিগান অর্থাৎ 40 চক্রে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেও তিনি ইকতা মানে একটা প্রভিন্স দিয়ে দেওয়ার, বিভিন্ন শাসনকর্তাদের প্রভিন্স দিয়ে দিচ্ছিল। ইকতা প্রথার পরিবর্তন, ইকতাদারি সিস্টেম, এটা অনেক সময় পরীক্ষায় আসে। ইকতাদারি প্রতিষ্ঠা বা 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিলেন, ইকতাদারি প্রথা কে চালু করেন, তাহলে কিন্তু এগুলোর উত্তর কিন্তু হয়ে যাবে ইলতুৎমিশ। এবং এরপরে তিনি যে কুতুব মিনার, যেটি শুরু হয়েছিল কত মানে কার আমলে, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবকের, এবং তিনি মারা যান এবং তারই জামাই ইলতুৎমিশ কী করেন, এই 1229 খ্রিস্টাব্দে এই কুতুব মিনারের কাজ কিন্তু কমপ্লিট করেন। এবং তিনি আরেকটা ইম্পর্টেন্ট, যে লাহোর থেকে দিল্লিতে তার ক্যাপিটাল তিনি ট্রান্সফার করেন এবং তিনি 1236 খ্রিস্টাব্দে মারা যান এবং তার যে সমাধি সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের প্রাঙ্গণে। এটা হলো তোমার ইলতুৎমিশ সম্বন্ধে। আর এর থেকে আই থিঙ্ক তেমন কিছু জানার নেই। তোমরা একটু তবুও বই দেখে নেবে। আমি এখানে কনসেপ্টের জন্য বললাম, বই দেখে নাও। ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে এখান থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এরপরে আমি দেখতে পাচ্ছি রাজিয়া সুলতানা। আমি রাজিয়া সুলতানা কীভাবে হলো আমি সেটা বললাম তোমাকে, কীভাবে তারা সিংহাসনে বসলো। সে 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন এবং ফার্স্ট এবং লাস্ট ছিলেন ভেরি কম্পিটেন্ট, অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় থেকেই তার মানে রাজিয়া সুলতানা অর্থাৎ তার বাবা প্রতিষ্ঠিত 40 চক্র এবং রাজাদের মধ্যে কী হয়, একটা ক্ষমতার লড়াই শুরু হয়, মানে একটা ইগো লড়াই শুরু হয়, কে বড়। যেহেতু 40 চক্র বলছে যে আমরাই তো ইলতুৎমিশকে বসিয়েছিলাম, সেহেতু আমাদের কর্তৃত্ব থাকা উচিত, কিন্তু রাজিয়া সুলতান সেটা মানতে অস্বীকার করেছিলেন। এই জন্য এখান থেকেই একটা কনফ্লিক্টে শুরু হলো। ঠিক আছে। এবং রাজিয়া সুলতানের আমলেও কী হয়, বিস্তীর্ণ এরিয়াতে কী দেখা দেয়, রিভোল্ট দেখা যায়। কী দেখা যাচ্ছে, রিভোল্ট দেখা দেয় বিস্তীর্ণ এরিয়াতে। এবং যখনই রিভোল্ট দেখা দিচ্ছে রাজিয়া সুলতানার দিল্লি মানে সালতানাতে বিভিন্ন এরিয়াতে কী দেখা দিচ্ছে, বিদ্রোহ দেখা দিচ্ছে। কার কার বিরুদ্ধে, রাজিয়া সুলতানের বিরুদ্ধে। এবং এই যে বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিচ্ছে, এদের নেতা ছিলেন কে, ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া, যিনি সারহিন্দের শাসনকর্তা ছিলেন, সেই ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া এদের নেতা ছিলেন। কাদের নেতা ছিলেন, যারা যারা বিদ্রোহ করছে বিভিন্ন এরিয়াতে তাদেরকে লিড করছিলেন ইনি। এবং আরেকটা হাফসি সম্প্রদায়ের একটা লোক ছিল যার নাম ইয়াকুত খান। এই ইয়াকুত খান ছিলেন রাজিয়ার লাভার ছিলেন ইয়াকুত খান, মানে এর সঙ্গে এর একটা সম্পর্ক ছিল। আবার আলতুনিয়া এবার আবার আলতুনিয়াও কী করেছে, ওই দিক থেকে সে বিদ্রোহ ঘোষণা করেছে
এর ফলে কি হয় যে আলতুনিয়া এবং রাজিয়া এবং ইয়াকুত খান, যখন আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করছে তখন রাজিয়া এবং ইয়াকুত খান তাকে মানে করার জন্য, সেই বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়ার উদ্দেশ্যে যুদ্ধের জন্য যাত্রা শুরু করেন। কিন্তু আলতুনিয়া কি ইয়াকুত খানকে মেরে দেন এবং আলতুনিয়া রাজিয়াকে ম্যারি করেন, বিবাহ করেন এবং তারা দুজনেই, রাজিয়া কি করছেন এবং আলতুনিয়ার সঙ্গে নিয়েই তারা দুজনে আবার কি করছে, একজোট হয়ে গেল, হয়ে কি করছে, দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। কেন উদ্দেশ্যে রওনা দিল? কারণ যখন রাজিয়া এবং ইয়াকুত খান এই আলতুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেছিল তখন দিল্লির সিংহাসন ফাঁকা ছিল এবং সেই সময় সেই জায়গায় মুইজউদ্দিন বাহারাম বা বাহারাম শাহ নামে মানে ইলতুৎমিশের আরেকটা ছেলে সিংহাসনে বসে গিয়েছিলেন 1240 খ্রিস্টাব্দে। কার সহায়তায়? নোবেলসদের সহায়তায়। ঠিক আছে। এবং এরা যখন, আলতুনিয়া এবং রাজিয়া যখন সেই দিল্লিতে আবার ঘুরে আসছিল, এই খবর পেয়ে মুইজউদ্দিন বাহরাম সিংহাসন দখল করেছে এই খবর পেয়ে যখন তারা ঘুরে আসছিল তখন কি করছে, এই নোবেলের সেনাবাহিনী এবং বাহরাম শাহের সেনাবাহিনী বা মুইজউদ্দিনের বাহরামের সেনাবাহিনী কি করছে, এই দুজনকে মেরে দেয়, আলতুনিয়া এবং রাজিয়াকে মেরে দেয় এবং তাদের টম কোথায়, কৈঠাল, কাঠিয়াল নামে একটা স্থানে তাদেরকে মেরে দেয় এবং সেখানেই তাদের সমাধি করা হয়। এটা হচ্ছে আমরা রাজিয়া থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। রাজিয়া থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু আর নেই। এরপরে আমরা মুইজউদ্দিন বাহরাম শাহ দেখবো, যে ছিলেন ইলতুৎমিশের ছেলে ছিলেন। তিনি, তার রাজত্বকালে একটা নতুন পোস্ট আবিষ্কার হয়, সেটা হচ্ছে নাইবি মুলাকাত। নাইবি মুলাকাত, ঠিক আছে। কি এটা? কন্ট্রোলার অফ জালিশা, অর্থাৎ যে 40 চক্র আমরা দেখতে পাচ্ছিলাম তার প্রধান বলতে পারো এই নাইবি মুলাকাত এটা। এবং ফার্স্ট এরকম নাইবি মুলাকাত কে ছিলেন? আইদগিন বলে একটা লোক ছিলেন, সে ছিলেন। ঠিক আছে। সেকেন্ড, এই সময় আমরা দেখতে পাচ্ছি, এই সময় ফার্স্ট অ্যাটাক হয়েছিল মঙ্গলদের ইলতুৎমিশের সময় এবং সেকেন্ড অ্যাটাক মঙ্গলদের হয়েছিল এই মুইজউদ্দিন বাহরাম বা বাহরাম শাহের আমলে। এরপরে আমরা দেখতে পাবো আলাউদ্দিন মাসুদ শাহ। আসলে আলাউদ্দিন মাসুদ শাহ কে ছিলেন? রুকনুদ্দিন ফিরোজের ছেলে ছিলেন আলাউদ্দিন মাসুদ শাহ। এবং রুকনুদ্দিন ফিরোজ কে ছিলেন? রুকনুদ্দিন ফিরোজ ছিলেন কিন্তু সান অফ ইলতুৎমিশ ছিলেন। ঠিক আছে। এবং 1242 থেকে 1246 পর্যন্ত ছিলেন। এখান থেকে তেমন কিছু জানার নেই। নেক্সট আমরা দেখবো নাসিরুদ্দিন মাহমুদ। নাসিরুদ্দিন মাহমুদ কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ ছিলেন কে? ইলতুৎমিশের আরেকটা ছেলে। তো তার আমরা সময়কালটা যদি দেখি সেটা দেখবো যে 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি পিসফুল ছিলেন, রিলিজিয়াস ছিলেন। তিনি এর সময় যখনই একজন শাসক যদি এরকম হয় তাহলে তার সে কিন্তু এই বিদ্রোহগুলোকে কিন্তু ম্যানেজ করতে পারবে না, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এবং এই জন্য দরবেশি কিং ছিলেন। এবং তার সেই সময় কি হচ্ছিল, তার আমলে 40 চক্রের একজন কন্ট্রোলার উলুগ খান ছিলেন। সেই উলুগ খান আবার এরই তার শ্বশুর, ফাদার ইন ল অব নাসিরুদ্দিন মাহমুদ, এর শ্বশুর কি হয়, তার আমলে পিএম বা উজির নিয়োগ হয়। ঠিক আছে, যিনি গিয়াসুদ্দিন বলবন নামে পরিচিত। এবার নাসিরুদ্দিন মোহাম্মদের যখন মৃত্যু হয় তখন এই গিয়াসুদ্দিন বলবন কি করেন, সিংহাসনে বসেন এবং তিনি 1265 থেকে 1287 এডি পর্যন্ত বসেন। দেখো যে দিল্লির সালতানাতের এই যে স্লেভ ডাইনাস্টির মধ্যে উল্লেখযোগ্য শাসকদের মধ্যে একটা হচ্ছে ইলতুৎমিশ, তারপরে রাজিয়া এবং তারপরে হচ্ছে গিয়াসুদ্দিন বলবান। তিনটে কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেরি কম্পিটেন্ট ছিলেন ইনি এবং তিনি দল যে 40 চক্র যে প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ যিনি আবার 40 চক্রের যিনি প্রধান ছিলেন সেই কি করলো, সে তো জানে কি, তারাই তো মাতব্বর ছিল, তারা তো জানে যে এই 40 চক্র কী কী মাতব্বরি করতে পারে। এই জন্য সে সিংহাসনে বসেই এই 40 চক্রটাকে কী করলো, উচ্ছেদ করলো। ঠিক আছে। এবং তিনি আর কি বাংলাতে তুঘলিল খান নামে একজন শাসক ছিলেন সেই সময়, সে তখন বিদ্রোহ ঘোষণা করলো। সে কি করছে, সেই বিদ্রোহটাকে দমন করলো এবং তাকে হত্যা করে দেন। এবং এই সময় তিনি কি করেন, সিজদা এবং পাইবস নামে কি করেন, একটি নতুন প্রথা, অর্থাৎ সাম্রাজ্যের পরযুগল স্থাপন এবং তাকে সিজদা করতে হবে, এরকম দুটি প্রথা তিনি শুরু করলেন এই সময়, গিয়াসুদ্দিন বলবন। এবং গিয়াসুদ্দিন বলবন, একটা কথা বলে রাখি, এ কিন্তু মানে পুরোপুরি সালতানাত থেকে সেন্ট্রালাইজড পাওয়ারে পরিণত করেছিল, অর্থাৎ কেন্দ্রীভূত করেছিল। অত্যন্ত ক্ষমতাধর এবং অত্যন্ত কিন্তু একজন দক্ষ শাসক ছিলেন গিয়াসুদ্দিন বলবান। এবং তিনি এটি এটি প্রচার করেছিলেন যে সুলতানরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ গড, অর্থাৎ সুলতানরা কি, যে ঈশ্বরের তারা কিন্তু প্রতিনিধি, এইটাই তিনি প্রচার করেছিলেন, অর্থাৎ ঈশ্বরই সব, মানে সুলতানই সব। এরপরে তিনি গুপ্তচর প্রথা বা স্পাই বা বারিদ প্রথা তিনি প্রচলন করেছিলেন এবং তার সময় 1287 খ্রিস্টাব্দে মঙ্গলদের তৃতীয় আক্রমণ শুরু হয় এবং 1287 খ্রিস্টাব্দে তিনি কী করেন, মৃত্যুবরণ করেন। কী বা কেন? ডিপ্রেশনে মৃত্যুবরণ করেন, কারণ তার বেঁচে থাকতে তার একজন ছেলে ছিল, সেই ছেলে মৃত্যুবরণ করেছিল এবং তার শোকেই তিনি মারা যান। এবং তার যে বলবানের যে স্মৃতিসৌধ সেটি কিন্তু কোথায় অবস্থিত, মেহলিতে, দিল্লিতে অবস্থিত। ঠিক আছে। এটা হচ্ছে তোমার ছিল গিয়াসুদ্দিন বলবন। এরপরে কায়কোবাদ,
টাইম পিরিয়ড 1287 থেকে 1290। এই ছিল গিয়াসুদ্দিন বলবনের গ্র্যান্ডসন ছিলেন এবং সন অফ শাহজাদা মাহমুদ ছিলেন। মালিক ফিরোজ, অর্থাৎ এই মালিক ফিরোজটাকে জালালউদ্দিন খলজি, এই মালিক ফিরোজ তাকে কী করেন, কায়কোবাদকে হত্যা করেন এবং কায়ুসমার্স নামে আরেকজন ছিলেন যিনি কায়কোবাদের কাজিন ছিলেন, সেই কায়ুসমার্সকে কী করেন, সুলতান হিসাবে বসান। এরপর 1290 খ্রিস্টাব্দে কী করেন, ফিরোজ মালিক মানে জালালউদ্দিন ফিরোজ খলজি, সে কী করেন, একে আবার ডিথ্রোন করেন এবং এই জালালউদ্দিন ফিরোজ খলজি কে ছিলেন, গভর্নর অফ কায়কোবাদ ছিলেন। কায়কুবাদ না, কায়কোবাদ একটা জায়গার নাম। এবং ফিরোজ মালিক কী করলেন, সেখানে দাস বংশের উচ্ছেদ ঘটিয়ে তিনি এখানে খলজি বংশের প্রতিষ্ঠা করলেন এবং কায়ুসমার্স ছিলেন কি এই দাস বংশের শেষ রাজা, লাস্ট রুলার অফ স্লেভ ডাইনাস্টি ইন দিল্লি সালতানাত। ঠিক আছে, আমরা আজকে এতদূর পর্যন্ত দেখলাম। ঠিক আছে, এটা আমরা দেখলাম স্লেভ ডাইনাস্টি, দেখলাম দিল্লি সালতানাতের স্লেভ ডাইনাস্টি। আশা করি আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি। এরপর তোমরা জাস্ট একটা বই নিয়ে তোমরা একটু করে তথ্য যদি থাকে সেই তথ্যটাকে একটু দেখে নাও, তাহলে আশা করি এটা কিন্তু আর কোনোদিনও তোমরা ভুলবে না। এর কালকে আমরা দেখব, আজকে আমরা কি দেখলাম, কয়টা বংশ আছে, স্লেভ ডাইনাস্টি দেখলাম, কালকে আমরা দেখবো খলজি এবং তুগলক। ঠিক আছে, তারপরের দিন দেখবো সৈয়দ এবং লোদি ডাইনাস্টি। ওকে, বা কালকে যদি আমি পারি এই দুটো কভার করে দেবো, অর্থাৎ কালকেই দিল্লি সালতানাত আমাদের কভার হয়ে যাচ্ছে। এবং দিল্লি সালতানাত যখনই কভার হয়ে যাবে তখনই আমরা কি করব, সেই সময় দক্ষিণ ভারতে কোন কোন রাজ্য ছিল, যেমন বাহামনি, বিজয়নগর, এই রাজ্যগুলো আমরা একটু পড়ে নেব। ঠিক আছে, তাহলেই পুরোপুরি এই জিনিসটা আমাদের শেষ হয়ে যাবে। এবং আমরা দেখে নেব তারপরে আছে কি, মুঘল ডাইনাস্টিটা আমরা শুরু করলেই, অর্থাৎ বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত আমরা শুরু করব। সেটা তো মোটামুটি একদিনে আমি শেষ করে দেবো এবং লেটার মুঘলস যেগুলো আছে সেগুলোর ক্লাস আমি অনেক দিন আগেই নিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। এটা হলে মোটামুটি আমাদের মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে, এবং অবশ্যই লাইক করবে, এটা আমি অনুপ্রেরণা পাই, এবং অবশ্যই শেয়ার করবে এটাকে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। নমস্কার, মন্ডল ক্লাসেস WBCS এ সবাইকেই স্বাগত জানাই। আমাদের আজকে মেডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস, এবং আমরা সেই 712 খ্রিস্টাব্দ থেকে শুরু করেছিলাম প্রথম দিন, এবং সেখান থেকে 712 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা পড়েছি। সেখানকার মধ্যে আমরা মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে তোমার সুলতান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ ঘড়ি পর্যন্ত আমরা পড়ে নিয়েছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ ঘড়ি কিভাবে, প্রথমে আমরা দেখেছিলাম যে ভারতে ইসলামের আবির্ভাব কিভাবে হলো, মুসলিম শাসন অর্থাৎ ইসলামের যে ইনভেশন হয়েছিল সেটা কিভাবে হলো। এরপরে মোহাম্মদ ঘড়ি কিভাবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন সেটা আমরা দেখেছিলাম প্রথম দিন। সেকেন্ড দিন আমরা সুলতানি সাম্রাজ্যের যে 5টি বংশ রাজত্ব করেছিল সেই 5টি বংশের মধ্যে প্রথম বংশ স্লেভ ডাইনাস্টি দেখেছিলাম। সেখানে আমরা ইন ডিটেলসে কভার করেছি কুতুবউদ্দিন আইবক, তারপরে শুরু করে ইলতুৎমিশ থেকে শুরু করে রাজিয়া, নাসিরউদ্দিন মাহমুদ, বলবন, এই সমস্তগুলো ডিটেলস কিন্তু আমরা গতকালের ক্লাসে আমরা দেখে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব আমাদের নেক্সট ডাইনাস্টি, সেটা হচ্ছে খলজি ডাইনাস্টি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ডাইনাস্টি দিল্লি সালতানাতের মধ্যে, সেটা হচ্ছে খলজি ডাইনাস্টি, যেটা হচ্ছে তোমাদের 1290 থেকে 1320 এডি পর্যন্ত কিন্তু দিল্লির মসনদে এরা শাসন করেছিলেন। তো আজকের আমরা মূলত খলজি ডাইনাস্টিটা পড়বো, এবং খলজি ডাইনাস্টির একটা ইম্পর্টেন্ট রুলার যেটা হচ্ছে আলাউদ্দিন খলজি নিয়ে আমরা আলোচনা করব, এবং তার কাকা অর্থাৎ জালালউদ্দিন খলজি যে খলজি বংশের প্রতিষ্ঠা করেছিল সেটা আমরা দেখব। তো গতকাল আমরা দেখেছিলাম যে কায়কোবাদ এবং কায়ুসমার্স অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের যখন মৃত্যু হলো, সেই গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পরে আমরা দেখেছিলাম দিল্লির মসনদে স্লেভ ডাইনাস্টির মধ্যে তারই পৌত্র মানে গ্র্যান্ডসন কায়কোবাদ বসেছিলেন। এই কায়কোবাদ অচিরেই পঙ্গু হয়ে যান এবং তারপরে কায়ুসমার্স বসেন, কিন্তু এই একই খ্রিস্টাব্দে। কিন্তু কি হয় যে সেখানকার একটা জায়গা আছে কায়কুবাদ, সেই কায়কুবাদের একজন গভর্নর ছিলেন, নাম তার মালিক ফিরোজ। সেই মালিক ফিরোজ কি করেন, এই কায়কোবাদ এবং কায়ুসমার্সকে হত্যা করেন এবং দিল্লির মসনদে স্লেভ ডাইনাস্টির বিনাশ ঘটান, এবং সেইখানে কি করেন, তিনি দাস বংশের পতন ঘটিয়ে সেখানে তিনি খলজি বংশের
প্রতিষ্ঠা করেন এবং এই মালিক ফিরোজের নামই হচ্ছে জালালউদ্দিন খলজি। তোমরা যদি পদ্মাবত বইটা দেখে থাকো, সেখানে রাজা মুরাদ অর্থাৎ খিলজি মানে রণবীর সিং যাকে হত্যা করবে চাকু দিয়ে, সেই হচ্ছে কিন্তু জালালউদ্দিন খিলজি। দেখতেই পাচ্ছ ছবিটা। তো সেই জালালউদ্দিন খলজি নিয়ে আমরা আলোচনা করব, যে তিনি প্রথম। এই জালালউদ্দিন খলজির শাসনকালে আমরা তেমন কিছু উল্লেখযোগ্য দেখতে পাই না, তবু জাস্ট আমরা দেখে নেব তার টাইম পিরিয়ডটা 1290 থেকে 1296 এডি পর্যন্ত তিনি সুলতান এখানে তিনি ছিলেন। তারপরে তিনি 1293 খ্রিস্টাব্দে তিনি প্রথম মুসলিম শাসকদের মধ্যে তিনি প্রথম ছিলেন যিনি কি করেছিলেন, সাউথ ইন্ডিয়াতে অ্যাটাক করেছিলেন এবং দেবগিরিতে, সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং তিনি 1296 খ্রিস্টাব্দে তারই নেফিউ, ভাতিজা এবং তারই সানিল্লা জামাই ছিল আলাউদ্দিন খলজি। সেই আলাউদ্দিন খলজি তাকে 1296 খ্রিস্টাব্দে হত্যা করেন এবং আলাউদ্দিন খলজি কি করেন, দিল্লির মসনদে বসে যান। আলাউদ্দিন খলজি, তোমরা দেখতে পাচ্ছ, আলাউদ্দিন খলজি মোস্ট ইম্পর্ট্যান্ট একজন রুলার ছিলেন সুলতানি সাম্রাজ্যের, এবং যিনি ছিলেন প্রখর সাম্রাজ্যবাদী একজন শাসক ছিলেন এবং খুবই দক্ষ, কম্পিটেন্ট, যোগ্য একজন ব্যক্তি ছিলেন আলাউদ্দিন খলজি। এবার আমরা যে সিনেমাতে দেখেছি অনেক কিছু তত্ত্ব ফ্যাব্রিকেটেড করা হয়, তো মোটামুটি আমরা সিনেমার কথা নিয়ে আলোচনা করছি না এখানে, আমরা ডিটেলস যেটা পড়ছি সেটা হচ্ছে কি, যে আলাউদ্দিন খিলজি কিন্তু একজন প্রথম সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। এই যে ইলতুৎমিশ থেকে শুরু করে আমরা দেখেছিলাম যে সুলতানি শাসনের পত্তন মানে শুরুয়াত করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তারপরের থেকে কিন্তু আমরা দেখি না যে কোনো সুলতানি পুরো ভারতবর্ষকে একটা ঘোরতোর সাম্রাজ্যবাদী, হ্যাঁ, যে পাওয়ার কনসেন্ট্রেট করছে, এরকম কিন্তু কোনো শাসককে আমরা দেখতে পাই না। হ্যাঁ, ইলতুৎমিশের সময় সেটি শুরু হয়েছিল, কিন্তু এবং ইলতুৎমিশের পরে গিয়াসউদ্দিন বলবন, মানে নাসিরউদ্দিন মাহমুদের যিনি শ্বশুর ছিলেন, সেই গিয়াসউদ্দিন বলবন কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেই আমরা দেখব আলাউদ্দিন খলজি কিন্তু ছিলেন একদমই তার, আলাউদ্দিন খিলজির যে কনসেন্ট্রেশন পাওয়ার, অর্থাৎ তার যে সেন্ট্রালাইজড পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিল সুলতানি শাসক সাম্রাজ্যকে, সেটা কিন্তু আর কেউ পারেনি অতীতে। অর্থাৎ আলাউদ্দিন খিলজি ছিলেন প্রথম যিনি পুরোপুরি একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন সুলতানি সাম্রাজ্যতে। এরপর আমরা দেখব যে আলাউদ্দিন খিলজির আমরা বেশ কিছু এখানে দিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব তার রাজ্য বিজয়গুলো নিয়ে দেখব, এখানে মালিক কাফুরকে আমরা দেখব, এবং এখানে তিনি কী কী নির্মাণ করেছিলেন সেগুলো আমরা আলোচনা করব, এবং তার কী কী ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন সেই বিষয়গুলোকে আমরা দেখব এক এক করে। তো প্রথমে এখানে দেখে নাও যে এখানে তিনি সিংহাসনে বসার আগেই 1296 মানে তাকে হত্যা করার আগেই তোমরা সিনেমাটা যদি দেখো, এখানে কি করেছিলেন, দেবগিরি তিনি অ্যাটাক করেছিলেন, ঠিক আছে। দেবগিরি ভিলসা বলে একটা জায়গা ছিল সেই দাক্ষিণাত্যের, সেই জায়গাগুলোকে তিনি অ্যাটাক করেছিলেন সিংহাসনে বসার পূর্বেই। এবং এখানে তিনি টাইটেল নিয়েছিলেন সিকান্দার ইজ সানি, এটা আমরা পরে দেখব কিভাবে। অর্থাৎ আলাউদ্দিন খিলজি কি বিশ্ব বিজয় করার স্বপ্ন দেখতো, আলেকজান্ডারের মতো তিনি বিশ্ব বিজয় করার স্বপ্ন দেখতো। এই জন্য তিনি টাইটেল, অর্থাৎ তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন, কিসের উপাধি গ্রহণ করেছিলেন, দ্বিতীয় আলেকজান্ডার উপাধি তিনি গ্রহণ করেছিলেন, বা সিকান্দার ইসানি। তার যে কয়েন্স, সেই কয়েন্স থেকে কিন্তু আমরা এটা জানতে পারি, সিকান্দার ইসানি বা আলেকজান্ডার দ্বিতীয়, আলেকজান্ডার টু। কিন্তু একজন বিখ্যাত স্যান্টের উপদেশে তিনি কি করেছিলেন, বিশ্ব বিজয়ের স্বপ্ন তিনি ত্যাগ করেন এবং ইন্ডিয়া অর্থাৎ ভারত বিজয়ে তিনি কিন্তু কনসেন্ট্রেট করেন। নেক্সট আমরা লক্ষ্য করব এখানে যে তার এক্সপেডিশনগুলোকে আমরা লক্ষ্য করব, নর্থ ইন্ডিয়া এক্সপেডিশন এবং সাউথ ইন্ডিয়া এক্সপেডিশন এক এক করে দেখব, খুব সিম্পলভাবে দেখব, তোমরা একটু জাস্ট কনসেন্ট্রেট করো এখানে। তার আগে বলে দিই যে অবশ্যই চ্যানেলটাকে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এটা ওয়াচ টাইম আসছে ক্লাসগুলোতে, কিন্তু সাবস্ক্রিপশনটা পাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ অনেকেই দেখছেন হয়তো সাবস্ক্রাইব করছেন না, সেটা করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তো এখানে আমরা লক্ষ্য করছি যে নর্থ ইন্ডিয়া এক্সপেডিশনে কি হচ্ছে, দেখো যে 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির দুজন সেনাপতি ছিলেন, একজন হচ্ছে উলুগ খান এবং একজন হচ্ছে নসরত খান। এই উলুগ খান এবং নসরত খানের নেতৃত্বে তিনি গুজরাটে কি করেন, অভিযান পাঠান এবং তারা গুজরাটের রাজা কর্ণদেবকে পরাজিত করেন এবং তাদের যে ওয়াইফ, সেই ওয়াইফকে তারা বন্দি করেন এবং সেই গুজরাট থেকে মালিক কাফুর নামে এক দাসকে বন্দি করে নিয়ে আসেন কোথায়,
আলাউদ্দিন খিলজির এখানে, ঠিক আছে। এরপর এই মালিক কাফুরি, এই মালিক কাফুরি কিন্তু পরবর্তী আমরা দেখতে পাবো যে এই আলাউদ্দিন খিলজির একজন অন্যতম প্রধান সেনাপতি হয়ে যাবে, ঠিক আছে। তো উলুগ খান এবং নসরত খান এই দুজনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি কি উত্তর ভারত কিন্তু আলাউদ্দিন খিলজি অভিযান করেন এবং বিজয় করেন। উত্তর ভারতে তো অলরেডি তাদের আগের থেকে ছিলই, যেটা সে দাস বংশ থেকে পেয়ে এসে, তারপর কিছু কিছু জায়গা বাকি ছিল রাজপুতানার। বিশেষ করে আমরা লক্ষ্য করব যে এই যে এখানে একটা ম্যাপ দেখো, অ্যাট ফার্স্ট এই ম্যাপটা দেখো, এই যে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ কালো সার্কেলটা, তারও এদিকেও যাবে। যে এই পুরোপুরি তো আগের থেকে সুলতানি সাম্রাজ্যের অধীনে ছিল, এবং তার মাঝে কিছু কিছু, বিশেষত এই অঞ্চলটাতে, এই অঞ্চলে কিছু কিছু অঞ্চল ছিল যেটি আলাউদ্দিন খলজির জয় করা অত্যন্ত আবশ্যিক হয়ে পড়েছিল বিভিন্ন কারণে। কারণ এদিক থেকে তোমার এদিকে অনেক বড় বড় ফোর্ট ছিল, যেই ফোর্টগুলো দখল করা আলাউদ্দিন খলজির পক্ষে ভীষণভাবে দরকার ছিল, কারণ তিনি সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, ঠিক আছে। কারণ এই নর্থ ওয়েস্টার্ন দিয়েই কিন্তু বাইরের ফরেন অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্যই কিন্তু এই অঞ্চলগুলো আলাউদ্দিন খিলজি দখল করতে চেয়েছিলেন, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আলাউদ্দিন খিলজি কিন্তু এই রাজপুতানা অধিকারে বিশেষ কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, এবং তার জন্যই তিনি নিজে এবং উলুগ খান এবং নসরত খান সহ সেনাপতি এই রাজপুতানার দিকে কিন্তু বারবার হামলা করেছে। আমরা লক্ষ্য করব এখানে যে দেখো এই যে সালগুলো 1299, 1301 খ্রিস্টাব্দে তিনি রাজপুতানার রণথম্বর জয় করেন। 1303 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ একটি সাল এটা, 1303 খ্রিস্টাব্দে মেবার অর্থাৎ চিত্তৌরের রানী তোমরা পদ্মাবতী যেটা দেখেছো, সেখানকার রাজা ছিলেন রাজা রতন সিং। সেই রতন সিংয়ের ওয়াইফ ছিলেন রানী পদ্মাবত। আশা করি বাকি বিষয়টা তোমরা সবাই জানো। তো সেখানে কিন্তু 1308 খ্রিস্টাব্দে এটা হয়, এবং 1305 খ্রিস্টাব্দে কিন্তু উজ্জয়িন, চান্দেরি, ধর, মারোয়ার, 1311 খ্রিস্টাব্দে জালোর, এই পুরোপুরি এরিয়াটা কিন্তু কি করা হয়েছিল, যে ছোট ছোট স্বাধীন এরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু এই আলাউদ্দিন খিলজি দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরেই তোমরা দেখতে পাবে যে সাউথ ইন্ডিয়া এক্সপেডিশন, আলাউদ্দিন খিলজি নিজে এবং উলুগ খাঁ এবং নসরত খাঁ সহ এই উত্তর ভারতটা মোটামুটি তারা ক্যাপচার করে ফেলেছিল, ঠিক আছে, যে অঞ্চলগুলো ক্যাপচার করার ছিল। এবং কি করলো, সাউথ ইন্ডিয়াতে তিনি কি করলেন, মালিক কাফুরকে পাঠালেন। মালিক কাফুর কে ছিলেন, আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্নটা এসেছে যে দক্ষিণ ভারত অভিযানে প্রধান সেনাপতি কে ছিলেন, সেটা কিন্তু হবে মালিক কাফুর, বা কার নেতৃত্বে আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন, ঠিক আছে। তোমরা লক্ষ্য করবে এটা। সো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, যে রেড সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রেড সার্কেলটা, এবং একটা গ্রিন, এখানে একটা নীল দেখতে পাচ্ছ, এবং একটা সবুজ দেখতে পাচ্ছ, এবং একটা ইয়েলো দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে আমি বলে দিই, এই যে লাল সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাল সার্কেলটায় সেই সময় কে রাজত্ব করতো, সেই সময় দেবগিরির যাদবরা কিন্তু এই অংশটাতে তারা রাজত্ব করতো। আর নীল যে অংশটা দেখতে পাচ্ছ, সেই নীল অংশটায় কি দোয়ার সমুদ্র বলা হতো সেই সময় এই অঞ্চলটাকে। তো সেই দোয়ার সমুদ্রে কি হোসলা, ঠিক আছে, হয়সেলস বলে একটা ডায়নাসি ছিল, তারা কিন্তু সেখানে রাজত্ব করতো। এবং যে হলুদটা দেখতে পাচ্ছ, এখানে কাকাটীয় ডায়নাসি রাজত্ব করতো। এবং যে এই যে সবার নিচে দেখো, এই সবার নিচে যে সবুজ অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাণ্ড্য রাজ্য ছিল। তো এই অংশগুলোকে মালিক কাফুর কিন্তু 1306 খ্রিস্টাব্দে তিনি সেই যাদবদের পরাজিত করেন। 1310 খ্রিস্টাব্দে তিনি সেই দোয়ার সমুদ্রে হোসালদের করেন। 1308 থেকে 1310 খ্রিস্টাব্দে তিনি কাকাটীয় ডায়নাস্টি, এবং 1311 খ্রিস্টাব্দে তিনি পাণ্ড্য রাজ্য কিন্তু দখল করেন। কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে এই রাজ্যগুলোকে তিনি কি করলেন, ডিরেক্টলি আলাউদ্দিন খিলজি ডিরেক্টলি যে বিজিত রাজ্যগুলোকে কিন্তু তিনি ডিরেক্টলি সালতানাতের আন্ডারে আনেননি। তিনি এগুলোকে জাস্ট করদ রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন, যে শুধু এগুলো থেকে সে কি করবে, কর সংগ্রহ করবে, এবং এখানকার যারা যারা স্থানীয় রাজা ছিল তারা মোটামুটি কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছিল এদেরকেও, ঠিক আছে। তো কেন করেছিলেন, কারণ তিনি জানতেন যে সেই দক্ষিণ দিল্লি থেকে এই প্রত্যন্ত দক্ষিণে তার শাসন ব্যবস্থা কিন্তু তিনি টিকিয়ে রাখতে পারবেন না, এই জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তো আমরা মোটামুটি কি দেখতে পেলাম, আমরা মোটামুটি যেটা দেখতে পেলাম, এই কালো অংশটা আমরা কি দেখতে পেলাম, প্রথমেই কি ছিল, এই কালো অংশটা প্রথমেই প্রি এক্সিস্টিং ছিল, সুলতানেতের আন্ডারে ছিল এটা, এবং এগুলোও ছিল, আমি এটা বড়ভাবে দিয়েছি সেটা না, এই পর্যায়টাও ছিল, কিছু কিছু রাজপুতানার তারা স্বাধীনভাবে ছিল। এরপরে কি করলো, আলাউদ্দিন খিলজি এই যারা স্বাধীনভাবে ছিল তাদেরকেও দখল করলো, এবং তারপরে কি করলো, এই মালিক কাফুরের নেতৃত্বে সাউথ ইন্ডিয়া তারা দখল করলো। এবং এইভাবে দেখতে গেলে আমরা কি দেখতে পাবো, পুরো ইন্ডিয়াটায় কিন্তু তারা কিন্তু দিল্লির সালতানাতের আন্ডারে এনেছিলেন। যদিও সাউথ ইন্ডিয়ার আমি একটু কি বললাম, রাজ্যগুলোকে তিনি ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশন আনেননি, কিন্তু তিনি জয় করেছিলেন।
ওকে, সো এটা আমরা দেখলাম তার রাজ্য বিজয়। এরপরে আমরা লক্ষ্য করব যে এখানে 1308 খ্রিস্টাব্দে মালিক কাফুর যখন কাকাটীয় বংশের কে অ্যাটাক করে, তখন সেখানকার রাজা ছিল প্রতাপরুদ্রদেব। সেই প্রতাপরুদ্রদেবের থেকে মালিক কাফুর কিন্তু কোহিনূর যে হীরা আছে, কোহিনূর ডায়মন্ডটাকে কিন্তু তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেডিং হিজ এম্পায়ার, অর্থাৎ যখন দিল্লি সাম্রাজ্যকে, অর্থাৎ সুলতানি সাম্রাজ্যকে দক্ষিণ ভারত পর্যন্ত এক্সপেন্ড করার পরে আলাউদ্দিন খিলজি সিকান্দারি সানি বা আলেকজান্ডার টু কী করেছিলেন, এইটা কিন্তু উপাধি তিনি ধারণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি তিনি ট্যাক্স, তিনি কিন্তু আমি ইন ডিটেলসে অ্যাকচুয়ালি যে তোমাদের যে টেক্সট বইটা আছে সেটা তোমরা পড়লে বুঝতে পারবে, কারণ আমি এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুধু নিয়েছি বোঝানোর কনসেপ্টের পারপাসে। কারণ তোমরা জানো যে আমরা জাস্ট কনসেপচুয়াল হিসেবে জিনিসগুলোকে দেখছি মনে রাখার জন্য। ঠিক আছে, তো ফ্যাকচুয়াল ডাটাগুলো তোমরা আরও বইয়ে ভালো পাবে, সেই জিনিসগুলো দেখবে। আমি এখানে মূল জিনিসগুলো দেখছি যে ট্যাক্স, তিনি দু প্রকারের ট্যাক্স তিনি ইম্পোজ করেছিলেন জনসাধারণের উপরে। তার মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে জাজিয়া, সেটা নন মুসলিমদের উপরে করা হতো, এবং জাকাত, যেটা মুসলিমদের উপরে করা হতো। এছাড়াও তিনি হাউস ট্যাক্স, এগ্রিকালচার ট্যাক্স, ইরিগেশন ট্যাক্স, এই ট্যাক্সগুলো কিন্তু জনসাধারণের জন্য ইম্পোজ করেছিলেন। এবং যে জমির যে জরিপ সিস্টেম, সেই জমির জরিপ সিস্টেমটা কিন্তু তার আমলেই প্রথম শুরু হয়েছিল। এবং হুলিয়া ও দাগ সিস্টেমটাও, হুলিয়া ও দাগ প্রথা, এটাও কিন্তু সে আলাউদ্দিন খিলজির রাজত্বে কিন্তু সেটা শুরু হয়েছিল প্রথমে। এছাড়াও ন্যায্য মূল্যের দোকান, ফেয়ার শপ ছিল, বাজার দর নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো কিন্তু তিনি শুরু করেছিলেন। এবং রেশনিং সিস্টেম, একসময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সে সময় তিনি রেশনিং সিস্টেমটা কিন্তু শুরু করেছিলেন। এছাড়াও আরও তিনি শাহানা ই মান্ডি, শাহানা ই রিয়াসাত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুরু করেছিল। এই সমস্ত পদগুলো, খোলা বাজার তিনি শুরু করেছিলেন। এই ফ্যাকচুয়াল জিনিসগুলো তোমরা বইয়ের মধ্যে আরও সুন্দরভাবে পেয়ে যাবে। এছাড়া আমরা মনুমেন্টের মধ্য দিয়ে দেখব যে মনুমেন্টের মধ্য দিয়ে আলাই দরওয়াজা দিল্লির বিখ্যাত, ঠিক আছে, আলাই মিনার, এটার কিন্তু আহ, আহ, নাম আছে, আর অ্যারাবিক নাম আছে। তারপরে সিরি ফোর্ট, হাউজি খাস, এই জিনিসগুলো কিন্তু তিনি মনুমেন্টগুলো করেছিলেন। এছাড়াও কিন্তু আরও গুরুত্বপূর্ণ মনুমেন্ট কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা কিন্তু ফ্যাকচুয়াল যে জিনিসগুলো সেগুলো কিন্তু বই থেকে অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 1316 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার যে টম্ব, তার সমাধি, সেটা আমরা দেখতে পাচ্ছি কুতুব মিনার কমপ্লেক্স দিল্লিতে, তার সমাধি সেখানে আছে। এবং এরপরে আমরা লক্ষ্য করব যে আলাউদ্দিন খিলজির পরেই তারই পুত্র মোবারক শাহ খলজি সিংহাসনে বসেন। তিনি 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। এবং আমরা কি দেখতে পাচ্ছি, এর আমলেও আমরা উল্লেখযোগ্য কিছু দেখতে পাই না। এবং তিনি প্রথম সুলতান ছিলেন যিনি নিজেকে খলিফা হিসাবে ডিক্লেয়ার করেছিলেন। তোমরা জানো যে খলিফা হচ্ছে সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তরসূরি, তার যে দায়িত্বটা পালন করবে তাদেরকে খলিফা বলা হয়। তো সেই এরকম একটা জিনিস তিনি নিজেকে ডিক্লেয়ার করেছিলেন, কিন্তু এটা ফালতু ছিল, এটা তেমন কিছু কার্যকর হয়নি। এই মোবারক শাহ খিলজির আমলেই পাঞ্জাবের গভর্নর একজন ছিলেন গাজী মালিক। সেই গাজী মালিক কী করেন, এই মোবারক শাহ খিলজিকে হত্যা করেন 1320 খ্রিস্টাব্দে। এবং তিনি সেই খিলজি বংশের পতন ঘটিয়ে সেখানে কিন্তু তুঘলক বংশের তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে গাজী মালিক, এরই নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। ওকে, আশা করি জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে আমির খসরু। আমির খসরুটা কে ছিলেন? আমির খসরুটা ছিলেন আলাউদ্দিন খিলজির একজন কোর্ট পোয়েট। ঠিক আছে, সে একজন ফেমাস পোয়েট ছিলেন তার কোর্টে, এবং তাকে প্যারট অফ ইন্ডিয়া বলা হয়, তোমরা সবাই জানো এটা। এবং সিতার এবং তাবলা তিনি কিন্তু ইনভেন্ট করা হয়েছিল এই সময়। এবং তিনি বর্থ হচ্ছে পাটালি এবং ইউপিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং মৃত্যু তার দিল্লিতে হয়েছিল। তিনি বলবন্ত, গিয়াসউদ্দিন বলবন্ত থেকে বিন তুঘলক পর্যন্ত রাজদরবারে তিনি ছিলেন। এবং তিনি একটা উপাধি সুলতানি জাহান, এই উপাধিটা কিন্তু আলাউদ্দিন খলজিকে তিনি দিয়েছিলেন। ওকে, সো এটাই আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল তুঘলক ডায়নাস্টি, এবং খিলজি ডায়নাস্টি। এবং আমরা কি করব, যে এর পরের ক্লাসে, অর্থাৎ তুঘলক ডায়নাস্টি আমরা পড়ব পরের ক্লাসে, তুঘলক ডায়নাস্টি, এবং তারপরে সৈয়দ ডায়নাস্টি, তারপরে লোদি ডায়নাস্টি। এই তিনটে ডায়নাস্টি পড়লেই কিন্তু আমাদের দিল্লির সালতানাতটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, এবং ক্লাসটাকে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ। নমস্কার, মন্ডল ক্লাসেস WBCS এ সবাইকেই স্বাগত জানাই। মেডিয়েভেল হিস্ট্রি অফ ইন্ডিয়ার এটা 4 নম্বর ক্লাস। আমরা আজকেই আরেকটি ক্লাস আপলোড করেছি, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। সেখানে আমরা দেখেছিলাম যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে বংশগুলো রয়েছে, সেই বংশগুলোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বংশ খলজি ডায়নাস্টি আমরা কিন্তু এর আগের ক্লাসেই দেখেছি।
আজকে আমরা দেখব তুঘলক ডাইনাস্টি। আমাদের এটা ৪ নাম্বার ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে আমাদের আরব থেকে কিভাবে মুসলিম ইনভেশন হলো, মুসলিমদের আবির্ভাব কিভাবে হলো আমাদের ভারতবর্ষে। তারপরে আমরা দেখেছিলাম সেই মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে সুলতান মাহমুদ। তারপরে আমরা দেখেছিলাম মোহাম্মদ ঘোরি কিভাবে দিল্লির মসনদে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন, সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা দেখেছিলাম স্লেভ ডাইনাস্টি। থার্ড ক্লাসে আমরা দেখলাম খলজি ডাইনাস্টি। এবং আজকের এই ফোর্থ ক্লাসে আমরা দেখব তুঘলক ডাইনাস্টি, যেটি ১৩২০ থেকে ১৪১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলেছিল। তো আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব তুঘলক ডাইনাস্টিতে। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় অবশ্যই তোমাকে এটা ক্লাসটাকে দেখতে হবে। এবং সবার প্রথমে রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো এবং শেয়ার করো। তো লেটস বিগিন, চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই দেখবো যে তুঘলক ডাইনাস্টির প্রথমে রুলার্সগুলো দেখে নেই, তারপরে আমরা দেখে নিচ্ছি যে পরপর কে কে এসেছিল এবং তাদের আমলে গুরুত্বপূর্ণ কি কি ঘটেছিল, কি ইভেন্টস ঘটেছিল গুরুত্বপূর্ণগুলো, সেগুলো আমরা লক্ষ্য করব। তো দেখো, প্রথমে আমি যেটা বলি যে আমরা খলজি বংশের শেষে দেখলাম যে খলজি বংশের, তাই না, খলজি বংশ আমরা দেখলাম যে খলজি বংশের শেষ কে ছিল। খলজি বংশের শেষ আমরা কে দেখলাম বলো, কমেন্ট করো। তোমরা যদি ক্লাসটা দেখে থাকো, আগের ক্লাসটা, অবশ্যই তোমরা জানবে যে খলজি বংশর শেষ কে ছিল। তো যাই হোক, আমরা দেখলাম যে খলজি বংশের যে শেষ ছিল সেটা কে ছিল, তাকে হত্যা করে কে বসেছিল আমাদের সিংহাসনে, কে বসেছিল, গিয়াসউদ্দিন তুঘলক। যার নাম কি, যার আসল নাম কি ছিল সেটাও বলে ফেলো, কমেন্ট করো। যদি তোমরা ক্লাসগুলো দেখে থাকো অবশ্যই তোমরা মনে করতে পারবে যে তার আসল নাম কি ছিল। যাই হোক, গিয়াসউদ্দিন তুঘলক ১৩২০ খ্রিস্টাব্দে দিল্লির মসনদে খলজি বংশের পতন ঘটিয়ে, বলা যেতে পারে খলজি বংশের পতন ঘটিয়ে আমরা দেখতে পাচ্ছি দিল্লির মসনদে তুঘলক বংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিল। যাই হোক, গিয়াসউদ্দিন তুঘলকের যে আসল নামটা সেটা কিন্তু তোমরা আশা করি জানো, গাজী মালিক, তাই না, গাজী মালিক। সেটা পাঞ্জাবের গভর্নর ছিল সেই সময় গিয়াসউদ্দিন তুঘলক। এবার আমরা দেখতে পাচ্ছি কি যে এরপরে আমরা কি লক্ষ্য করব যে গিয়াসউদ্দিন তুঘলকের পরেই তার পুত্র মোহাম্মদ বিন তুঘলক সিংহাসনে বসেন এবং তারপরে মোহাম্মদ বিন তুঘলকের পৌত্র মানে গ্র্যান্ডসন সিংহাসনে বসেন এবং তারপরে ৬ জন অযোগ্য রুলার্স সিংহাসনে বসেছিলেন। ধরা যেতে পারে সবগুলোই তুঘলক ডাইনাস্টির মোটামুটি, বিন তুঘলক বাদে সব কটাই মোটামুটি অযোগ্য ধরা যেতে পারে। কিন্তু গিয়াসউদ্দিন তুঘলক সেকেন্ডের পরে আমরা দেখতে পাচ্ছি আরও ৬ জন অযোগ্য রুলার এসেছিল এবং শেষ রুলার ছিল নাসিরুদ্দিন মাহমুদ শাহ। খুব ইম্পর্টেন্ট একটা রুলার, কী কারণে সেটা আমি বলবো পরে। তো প্রথমে চলে আসি আমরা গিয়াসউদ্দিন তুঘলক নিয়ে আমরা কি জানা দরকার আমাদের গিয়াসউদ্দিন তুঘলক সম্বন্ধে সেটা দেখে নিচ্ছি। প্রথমে টাইম পিরিয়ডটা তোমরা দেখে নাও, ১৩২০ থেকে ১৩২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন তুঘলক সিংহাসনে বসার পরে তেমন কিন্তু কিছু আর হয় নাই, মানে সে তেমন কিছু করেনি অ্যাকচুয়ালি। তো তার সম্বন্ধে আমাদের তেমন কিছু জানার নেই, শুধু আমরা দেখব যে তুঘলকাবাদ যে সিটি রয়েছে সেই তুঘলকাবাদ সিটিটা কিন্তু গিয়াসউদ্দিন তুঘলক বিল্ড করেছে। এবং এখান থেকে একটা প্রশ্ন তোমরা লক্ষ্য করবে যে এখান থেকে যদি দেখো যে কোন ডায়নাস্টি সব থেকে, দিল্লি সাম্রাজ্যের কোন ডায়নাস্টি সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিল, সেটা কিন্তু হয়ে যাবে তোমার তুঘলক ডায়নাস্টি। ঠিক আছে, তোর এর পরের আমরা লক্ষ্য করব, আচ্ছা এরপরে আমরা লক্ষ্য করছি কি যে তুঘলকাবাদ সিটি যখন সে বিল্ড করলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গিয়াসউদ্দিন তুঘলকই কিন্তু ফার্স্ট সুলতান ছিলেন যিনি ইরিগেশনের জন্য ক্যানেলস তৈরি করেছিলেন। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে যে নিজামুদ্দিন আউলিয়া নামে একজন ফেমাস সুফি সন্ত, যে কিন্তু এই গিয়াসউদ্দিন তুঘলকের কন্টেম্পোরারি ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ১৩২৫ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গলের বুগরা খান বলে একজন রিভল্ট করেছিলেন এই সময়, সেটা উল্লেখযোগ্য, এবং তিনি মারা যান এবং তার যে টম্ব সেটা কিন্তু তুঘলকাবাদে অবস্থিত। এটা গিয়াসউদ্দিন তুঘলক সম্বন্ধে আমাদের এটাই জানার ছিল। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা, নিজামুদ্দিন আউলিয়া তার কন্টেম্পোরারি ছিলেন। নেক্সট আমরা দেখব যে মোহাম্মদ বিন তুঘলক খুব ইম্পর্টেন্ট একজন রুলার ছিলেন, যদিও পাগল ইনসান শানকি টাইপের বলে লোকজনে, কিন্তু অত্যন্ত ইনি দক্ষ ছিলেন, একজন গ্রেট স্কলার ছিলেন, এক্সপার্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, পারদর্শী ছিলেন, কিন্তু শুধুমাত্র সেকুলার ছিলেন, কিন্তু শুধুমাত্র তিনি কি তার যে দূরদর্শিতার অভাব এবং তার ধৈর্যহীনতা বলতে পারো, তার দূরদর্শিতা বলতে পারো, এবং মেন কথা যেটা ধৈর্য ছিল না মোহাম্মদ বিন তুঘলকের, এই জন্য কিন্তু তাকে সবাই পাগলা
রাজা বলে যা কিছু সবাই বলে ফেলে। হ্যাঁ, যখনই কিছু আমরা উলটপালট সিদ্ধান্ত নেই তখনই আমরা বলি যে এটা তুগলকি সিদ্ধান্ত নেওয়া হলো। তো এই বিষয়টার জন্যই কিন্তু মোহাম্মদ তুগলকি ঠিক কী, কী সিদ্ধান্ত নিয়েছিল এবং সেগুলো কিভাবে ফেল্ড করেছিল সেগুলো আমরা এরপরও মানে এই ক্লাসের এই পেজের পরেই দেখব কী, কী সিদ্ধান্ত নিয়েছিল। আজকের এই ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো জাস্ট টাইম পিরিয়ডটা দেখে নিচ্ছি 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি গিয়াসুদ্দিন তুগলকের পুত্র ছিলেন এবং এই সময় একটা ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে যে এই সময় মরক্কো থেকে মানে আফ্রিকা থেকে একজন ট্রাভেলার্স এসেছিলেন যার নাম ইবন বতুতা এবং তিনি একটা বই লিখেছিলেন, সেটা মাথায় রাখতে হবে, কিতাবুল রাহেলা বই লিখেছিলেন এবং এই বই থেকে আমরা জানতে পারি যে তুগলক মোহাম্মদ বিন তুগলক মোটামুটি কী পেয়েছিলেন যে মোটামুটি ভারতের ম্যাক্সিমাম পোর্শন ম্যাক্সিমাম এরিয়া কিন্তু তাদের দখলে ছিল, শুধুমাত্র কাশ্মীর, বেলুচিস্তান এবং রাজপুতানা ছাড়া। এবং এই সময় এই মোহাম্মদ বিন তুগলক প্রথম কী করেছিলেন, সতী যে সিস্টেমটা রয়েছিল সেই সতী সিস্টেম। আচ্ছা, আর এর আগে একটা দেখে নিচ্ছি যে তিনি এই ইবন বতুতাকে কাজী হিসাবে অ্যাপয়েন্ট করেছিলেন তার কোর্টে, ঠিক আছে। এবং তার প্রথম পেড আর্মি ছিল, স্ট্যান্ডিং আর্মি বলতে পারো, এবং তিনি প্রথম ছিলেন যিনি সতী সিস্টেমটাকে মানে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, ব্যান করেননি, চেষ্টা করেছিলেন। এবং এই মোহাম্মদ বিন তুগলকের আমলে ম্যাক্সিমাম রিভোল্ট দেখা দিয়েছিল, মানে বিদ্রোহ দেখা দিয়েছিল, বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে, ঠিক আছে। এবং এই সময় একটা জিনিস মাথায় রাখবে যে পঞ্চম মঙ্গল আক্রমণ কিন্তু এই সময় হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। আমরা মূলত যেটা আলোচনা করি মোহাম্মদ বিন তুগলকের যে ডিসিশন কী কী নিয়েছিলেন। প্রথম ডিসিশনটা হচ্ছে রাজধানীর স্থানান্তর। কোথা থেকে? দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদ। এইখানে দিল্লি রয়েছে, এই দিল্লি থেকে সেই কর্ণাটকের দেবগিরিতে সেই এতদূর দীর্ঘ 700 মাইল এখানে তিনি এই রাজধানীটা স্থানান্তর করেছিলেন। কেন স্থানান্তর করেছিলেন তোমরা জানো? যে মঙ্গল আক্রমণের বা বৈদেশিক আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি এই দিল্লি থেকে এই দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। খুবই একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু সেই রাজধানী স্থানান্তর করার সঙ্গে, সঙ্গে রাজধানীতে বসবাসকারী লোকগুলোকেও নিয়ে আসতে হবে, কানাখোড়ার থেকে শুরু করে, সরি আমি সেইরকম ভাবে বলিনি কথাটা, কিন্তু মানে A to Z থেকে প্রত্যেক লোককে যে নিয়ে আসতে হবে এরকম মানে এনার মাথায় যে কী কামড়েছিল, কোন পোকা ছিল আমি বুঝি না। তো এই বিষয়টার জন্য কিন্তু এই ডিসিশনটা মারাত্মকভাবে ফেল হয় এবং এখানে এসে যে নিয়ে আসলো এবং এখানে আনার জন্য যে প্রচুর তিনি সরাইখানও আবার এটাও মাথায় রেখেছে যে যেন আসতে এই দীর্ঘ 700 মাইল পথ যেন আসতে কষ্ট না হয়, এই জন্য তিনি প্রচুর সরাইখানাও আবার স্থাপন করেছিলেন। কিন্তু ফলাফলটা কী হলো? এতে প্রচুর অর্থ ব্যয় হলো, লোকজন মারা গেল, কত লোক পথে আসলো এখানে, এসে আবার এখানে স্থির না থেকে কী করলো? আবার সে ব্যাক টু দিল্লি। তো এই জন্য এনাকে আমরা বলি ইনসেন রুলার বলি, ম্যাড রুলার বলা হয়। একটা হচ্ছে দিল্লি থেকে এত। নেক্সট হচ্ছে ইনক্রিজ ট্যাক্স ইন দোয়াব। দেখো যে রাজস্ব তার মানে ট্যাক্স বাড়ানোর জন্য রাজ্যের আয় বাড়ানোর জন্য তিনি এই যে গঙ্গা, যমুনা, এই যে দোয়াব অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাতে তিনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি এই খবরটা ছিলেন না যে কয়েক বছর অনাবৃষ্টির জন্য কৃষকরা ফসলই ফলাতে পারেনি। যদি ফসলই ফলাতে না পারে তাহলে তাকে ট্যাক্স দেবে কীভাবে? এই বিষয়টা এবার রাজকর্মচারীরাও কী করছিল যে প্রচুর পরিমাণে তার প্রজাদের উপরে অত্যাচার করছিল সেই করের জন্য। তারপরে শেষে যখন সম্রাটের কাছে মানে সুলতানের কাছে যখন খবর গেল যে আসলে এইরকম অবস্থা, কৃষকরা জমি চাষ করতে পারছে না, ঠিক আছে, জমি ছেড়ে জঙ্গলে পালিয়ে যাচ্ছে, এরকম যখন অবস্থা তিনি শুনলেন তখন কী করলেন? দুর্ভিক্ষ দেখা দিল। তখন কী করা হলো? তিনি আবার তার রাজকোষ থেকে খাদ্য, অন্ন তাদের সেই কৃষকদের জন্য পাঠালেন। সেচের জন্য জমি মানে সেচের জন্য জল ব্যবস্থা করলেন। নানা রকম বীজ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সহায়তা করলেন। কিন্তু এটিও ফেল্ড হলো। এরপরে আরেকটা হচ্ছে তিনি এগ্রিকালচারকে উন্নত করার চেষ্টা করেছিলেন এবং সেখানে কি মনে করো যে পড়ে থাকা জমিগুলোকে তিনি বেছে নিয়েছিলেন এবং একটা কী করেছিলেন? তাই না? একটা কৃষি দপ্তর কিন্তু তিনি খুলেছিলেন, তাই না? আমির কোহি বলে একটা কৃষি দপ্তর, সেই দপ্তরটা কিন্তু তিনি খুলেছিলেন এবং এখান থেকে কি এই দপ্তরটার কাজ ছিল যে জমিগুলোকে প্রচুর অর্থ ব্যয় করে সেগুলোকে আবার কৃষিকাজ করা। কিন্তু সমস্যাটা হলো যে সমস্ত জমিগুলোকে তিনি বাছলেন, সেই জমিগুলো প্রত্যেকটাই এত অযোগ্য যে সেগুলোতে আর চাষবাস হবে না। এইজন্য এই প্ল্যানটাও ফেল। নেক্সট টোকেন কারেন্সি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা মানে প্রখর, এটা বুদ্ধিমানের কাজ করেছিল, কিন্তু এটা যে ডুপ্লিকেট হতে পারে সেটা তার খেয়াল
খেয়াল ছিল না। কীরকম কি তখন মানে সেই 14th সেঞ্চুরিতে সারা বিশ্বে কি মানে রূপোর অভাব দেখা দিল। সেই সময় তিনি কি করলেন, ব্রোঞ্জের করলো, ব্রোঞ্জের মুদ্রা শুরু করলো। ঠিক আছে? ঘাটতি মেটানোর জন্য। এবার ব্রোঞ্জের মুদ্রা যখন তিনি শুরু করলেন, তিনি এইটা ভাবলেন না যে সেটা নকল হতে পারে বা নকল হওয়া আটকাতে তিনি কোনো ডিসিশন নিলেন না। এটা একটা মারাত্মক ধরনের, এর ফলে কি হলো, গোটা রাজ্য, গোটা দেশ কি হলো, জাল নোটে ভরে গেল বা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ মারাত্মক কারণ। এবং তিনি কি করছেন যে এই মোহাম্মদ বিন তুগলক তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। তাই না? তিনি কি করছেন, ইরাকে খোরাসান বলে একটা এরিয়া আছে ওই সাইডে মিডল ইস্টে, তো সেখানে তিনি আক্রমণ করার প্ল্যান করলেন। এর জন্য কি 3 লাখ সৈন্যের একটা আর্মির দল বানালেন। তাদেরকে 1 বছর ধরে ট্রেন করলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি গেলেন না। এই যে এক বছর ধরে যে খরচপাতি সম্পূর্ণ কি হলো, ভেস্তে গেল। তো এই সমস্ত ডিসিশনের ব্লান্ডার্সের জন্য তিনি কিন্তু ম্যাড রুলার নামে আমাদের কাছে পরিচিত। কিন্তু তিনি একজন অত্যন্ত দক্ষ শাসক, মানে তিনি যদি ঠিকঠাক কাজে লাগাতেন ইয়েটা, তাহলে কিন্তু খুব ভালো হতো। যাই হোক, তো এইরকম একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যেই সুলতানি মানে সাম্রাজ্য একদম পতনের, মানে একদম ভেঙে পড়া অবস্থায় হয়ে গেছিল। ঠিক এই সময় কিছু কিছু মানে আঞ্চলিক শক্তি মাথা ছেড়ে দিয়ে উঠেছিল। এদের মধ্যে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য এবং 1347 খ্রিস্টাব্দে বাহমনি স্টেট, সাউথ ইন্ডিয়াতে বিজয়নগর, বাহমনি। এই দুটোকে আমরা সেপারেট ভিডিওতে করব, খুব ইম্পর্টেন্ট দুটো স্টেট। তাহলে তোমাদের কিন্তু এইটা কন্টেম্পোরারি মাথায় রাখতে হবে যে দিল্লি সাম্রাজ্য যখন ভেঙে পড়ছে, মানে খুব খারাপ অবস্থা, তখন কিন্তু এই দুটো রাজ্য এমার্জেন্সি হলো, বিজয়নগর এবং বাহমনি। এটা কিন্তু আমরা মোগলদের সঙ্গেও কিন্তু এটা কাজে লাগবে, তো এটা কিন্তু তোমরা মাথায় রাখো। তো এটা গেল আমাদের, কি গেল, এটা গেল আমাদের সেই মোহাম্মদ বিন তুগলক। এবার মোহাম্মদ বিন তুগলকের পরে আরেকজন সিংহাসনে বসেন, এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক, খুল্লতাত পুত্র, মানে তার কাকার ছেলে। ঠিক আছে, আঙ্কেলের ছেলে। তো টাইম পিরিয়ড 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বসেছিলেন। এবং এখানে তিনি বসেই কি করলেন, এই মোহাম্মদ বিন মানে ফিরোজ শাহ তুগলককে কিন্তু সুলতানি যুগের আকবর বলা হতো। ঠিক আছে, তিনি অনেক কিছুই ভালো ভালো কাজ করেছিলেন প্রজাদের জন্য। তিনি দাগ এবং হুলিয়া প্রথা তুলে দিলেন। ঠিক আছে, এবং 6টা সিটি তিনি নির্মাণ করেছিলেন। সেগুলো হচ্ছে হিসার, ফতেহাবাদ, ফিরোজপুর, ফিরোজ শাহ কোটলা, খুব ইম্পর্টেন্ট, ফিরোজাবাদ, জৌনপুর, এই 6টা সিটি তিনি কিন্তু ফাউন্ড করলেন। এরপরে তিনি কি করছেন যে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে অশোকের টোপরা পিলার এবং মিরাট পিলারকে তিনি দিল্লিতে নিয়ে আসেন। 1369 খ্রিস্টাব্দে তিনি যে কুতুব মিনার, সেটা লাইটেনিংয়ে হয়ে গেছিলো, সেই কুতুব মিনারে কিন্তু রিকনস্ট্রাকশন করেন এবং সেখানে আরও দুটো স্টোরি জুড়ে দেওয়া হয়, একটা 4th একটা 5th স্টোরি কিন্তু জুড়ে দেওয়া হয় উপরের দিকে। এবং তিনি ইকোনমিক হেল্প করার জন্য, প্রজাদের অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য দিওয়ানি খয়রাত বলে কিন্তু তিনি একটি কি করলেন, একটা আলাদা বিভাগ শুরু করলেন এবং একটা হসপিটাল, দারুল সাফা বলে একটা হসপিটাল, তিনি দাতব্য চিকিৎসালয় কিন্তু শুরু করলেন এই সময়। তিনি প্রথম ছিলেন যিনি কি করলেন, সতীদাহ প্রথা একদম নিষিদ্ধ করলেন। আমরা এর আগে দেখলাম যে মোহাম্মদ বিন তুগলক কি করলেন, তিনি আটকানোর চেষ্টা করলেন কিন্তু ব্যান করেনি। কিন্তু তিনি কি করেছিলেন, সতী সিস্টেমটাকে পুরোপুরি ব্যান করে দিয়েছিলেন, ফার্স্ট সুলতান ছিলেন। এবং তিনি 24 প্রকারের ট্যাক্স মোহাম্মদ বিন তুগলকের, তিনি সেগুলোকে ক্যান্সেল করলেন। অনেক কিছু ট্যাক্স ছিল উলটপালট তিনার কীর্তিকলাপে। তো ওয়ানলি 4টে ট্যাক্স তিনি রাখলেন। একটা জিজিয়া, যেটা নন মুসলিমদের দিতে হতো, আর ল্যান্ড ট্যাক্স, খামস, এবং আরেকটা হচ্ছে জাকাত, যেটা মুসলিমদের দিতে হতো ধর্মের কারণে। এরপরে গিয়াসুদ্দিন তুগলক, এরপরে আমরা দেখতে ফিরোজ শাহ তুগলকের মৃত্যু হলো এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি গিয়াসুদ্দিন তুগলক 2 সিংহাসনে বসলেন। তারপরে 6 জন রুলার্স এবং তারপরে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলটা আমরা দেখব 1394 থেকে 1414 এডি। এই সময় একটা ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে এই সময় বিখ্যাত তৈমুর লং, দুর্ধর্ষ তৈমুর লং কিন্তু ভারতবর্ষে দিল্লির সিংহাসনে যখন নাসিরুদ্দিন মাহমুদ শাহ বসে আছেন, ঠিক সেই সময় কিন্তু ভারত আক্রমণ করলেন কে, তৈমুর লং। তৈমুর লং ভারত আক্রমণ করলেন এবং এই তৈমুর লং কে ছিলেন, তৈমুর লং ছিলেন তুর্কির সমরখন্দের বিখ্যাত চাকতাই তুর্কিদের নেতা ছিলেন। ঠিক আছে, তৈমুর লং এই সময় ভারত আক্রমণ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরুদ্দিন মাহমুদ শাহকে হত্যা করেন খিজির খান। খিজির খান কে ছিলেন, খিজির খান ছিলেন এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের একজন মন্ত্রী এবং তিনি এই নাসিরুদ্দিন মাহমুদকে হত্যা করলেন এবং সেখানেই কি করলেন, আরেকটা বংশের প্রতিষ্ঠা করলেন, যেই বংশটা হচ্ছে সৈয়দ বংশ। আমরা এর পরের ভিডিওতে সৈয়দ বংশ দেখবো এবং লোদি ডাইনাস্টি দেখবো। এই সৈয়দ এবং লোদি ডাইনাস্টি দেখলেই আমরা পুরোপুরি দিল্লির সালতানাতটাকে কমপ্লিট করে ফেলবো। তো আজকের এটাই ছিল আমাদের তুঘলক ডাইনাস্টি। তুঘলক ডাইনাস্টি থেকে আর তেমন কিছু পড়ার আমরা নেই, মোটামুটি পুরো কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে দিলাম এখানে। এবার তোমাদের যে টেক্সট বইটা আছে সেখান থেকে খুঁটিয়ে পড়ো, জাস্ট আর কিচ্ছু প্রয়োজন নেই। তো কেমন লাগলো এবং অবশ্যই আমাকে জানিও কমেন্টে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।
নমস্কার বন্ধুরা, মন্ডল ক্লাসেস ডাব্লিউবিসিএস এ সবাইকেই স্বাগত জানাই। মেডিয়েভেল হিস্ট্রি অফ ইন্ডিয়া বা মধ্যযুগের ভারতের ইতিহাসের এটা আমাদের 5 নম্বর ক্লাস। আমরা ইতিপূর্বে সুলতানি সাম্রাজ্যের স্লেভ ডাইনাস্টি, খিলজি ডাইনাস্টি, তুঘলক ডাইনাস্টি আমরা দেখে নিয়েছি। আজকের এই ক্লাসে আমাদের আলোচনা হবে সৈয়দ ডাইনাস্টি বা সুলতানি সাম্রাজ্যের চতুর্থ বংশ সৈয়দ বংশ। ঠিক আছে, আমরা আজকে ইম্পর্টেন্স দিক থেকে যতগুলো আলোচনা করা দরকার ঠিক সেই মতো আলোচনা করব কনসেপচুয়ালি। তো আমরা ইতিপূর্বে দেখলাম যে তুঘলক ডাইনাস্টির শেষ রুলার ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ, যার রাজত্বকাল ছিল কত 1394 থেকে 1412 এডি। ঠিক আছে, তো এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে ভারতে একটা দুর্ধর্ষ তৈমুর লং, যিনি সমরখন অর্থাৎ তুর্কির চাকতাই তুর্কি, এই চাকতাই তুর্কির তিনি লিডার ছিলেন এবং দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। সেই তৈমুর লং কি করলেন 1398 খ্রিস্টাব্দে দিল্লি অ্যাটাক করলেন। যেই দিল্লি অ্যাটাক করলেন, এনএমএস অর্থাৎ নাসিরুদ্দিন মাহমুদ শাহ ভয় পেয়ে কোথায় পালিয়ে গেলেন? গুজরাটে। এবং এই তৈমুর লং দিল্লি সহ ভারতের বিস্তীর্ণ এরিয়ায় অর্থাৎ সুলতানি সাম্রাজ্য যে যে এরিয়াগুলো দখল করেছিল সেই পুরো এরিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে তছনছ তারা শুরু করলো বা তছনছ চালালো। এবার 1399 খ্রিস্টাব্দে 1 বছর ধরে তছনছ চালানোর পরে তিনি কি করলেন? তৈমুর ব্যাক টু তুর্কি, তৈমুর আবার তার স্বস্থানে বাসস্থানে ফিরে গেলেন এবং এই যে অঞ্চলগুলো তিনি জয় করেছিলেন তার পুরোপুরি দায়িত্ব কাকে দিয়ে গেলেন? খিজির খাঁকে তিনি দিয়ে দিলেন। এই খিজির খাঁ কে ছিল? খিজির খাঁ কিন্তু ছিল এনএমএস অর্থাৎ নাসিরুদ্দিন মাহমুদ শাহের কিন্তু মন্ত্রী ছিল। ঠিক আছে, এবং খিজির খাঁ সিংহাসনে বসলেন, মানে সেই জায়গাটাতে তিনি বসলেন। অ্যাকচুয়ালি তিনি কিন্তু বসেননি তখনও, তিনি কি করতেন? শুধু ওই জায়গাগুলোর দেখভাল করতেন তৈমুর লংয়ের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। ঠিক আছে, এবার যেই তোমার 1399 খ্রিস্টাব্দে তৈমুর লং চলে গেলেন, এই খবর যখন নাসিরুদ্দিন মাহমুদ শাহ পেলেন তখন তিনি আবার গুজরাট থেকে দিল্লিতে ফিরে আসলেন এবং এসে দেখছেন যে তার বিস্তীর্ণ এরিয়া কি দখল হয়ে গেছে এবং ছোট্ট কিছু কিছু যে অঞ্চলগুলো বাকি আছে, অর্থাৎ সেটাই তখন তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো এবং ততটুকু সংকীর্ণ সাম্রাজ্যের মধ্যেই তিনি কিন্তু আবার সিংহাসনে বসলেন এবং তিনি সেই স্থানটা আয়ত্ত করতে শুরু করলেন। এইভাবে 1412 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যু হলো। মৃত্যুর পরে যে আমির ওমরাহরা ছিলেন, সেই আমির ওমরাহরা একজন আফগান যুবক যার নাম দৌলত খান লোদি, এই দৌলত খান লোদিকে কিন্তু সিংহাসনে বসালো। এবার এই খিজির খাঁ কি করলো? ডিরেক্টলি সিংহাসনে যে বসেছিল অর্থাৎ সুলতানির যে জায়গাটাতে সেই সিংহাসনে যে বসেছিল সেই খিজির খাঁ কি করলো? তাকে হত্যা করলো এবং নিজে এরপরে এখন কিন্তু তিনি সিংহাসনে বসলেন এবং তিনি সেই দিল্লির মসনদে কি করলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠা করলেন, সৈয়দ ডাইনাস্টির প্রতিষ্ঠা করলেন। এটা গেল আমাদের সৈয়দ বংশের প্রতিষ্ঠা কিভাবে হয়। এরপরে আমরা দেখবো যে সৈয়দ ডাইনাস্টির মধ্যে কি বেশ কিছু কিছু রুলার ছিল যেগুলো ইম্পর্টেন্সের দিক থেকে ততটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও আমাদের জানার জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের জানতেই হবে। প্রথম যিনি বসলেন খিজির খাঁ, আমি বললাম এই ডিটেলসে 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। তিনি প্রথম তিনি ছিলেন সুলতান, যিনি কি সুলতান উপাধি ধারণ করেননি। কার পরে? কুতুবউদ্দিন আইবকের পরে। এরপরে কি মুবারক শাহ 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ, তার পুত্র এই বহুলল ওয়াজির খানি খানা। আচ্ছা, এই মুবারক শাহ কিন্তু নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেছিলেন এবং এই মুবারক শাহের দরবারে তিনি একজন বহুলল লোদি বলে একজন ছিলেন, সেই বহুলল লোদিকে কিন্তু তিনি ওয়াজির হিসেবে নিযুক্ত করলেন এবং তার টাইটেল ছিল খানি খানা এবং তিনি আফগান ছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে এই বিষয়গুলো, কিন্তু কে তুর্কি কে আফগান এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই যে বহুলল আমরা দেখতে পাচ্ছি, এই বহুলল কি করলো? এরপরে মুবারক শাহের পরে মোহাম্মদ শাহ সিংহাসনে বসলেন এবং মোহাম্মদ শাহ তিনি কিন্তু এই বহুলল লোদিকে তার পুত্র হিসেবে ডিক্লেয়ার করলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই বংশের শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, সৈয়দ বংশের শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ সিংহাসনে বসলেন 1445 থেকে 1451 এডি। তিনি অকমান্য ছিলেন এবং ইতিহাসে দেখা গেছে যখনই অলস অকমান্য রাজা আসবে তাকে সরিয়ে অন্য কেউ বসে পড়বে। তো ঠিক সেইভাবেই 1451 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি বহুলল, এই বহুলল লোদি, ঠিক আছে,
এই বহুলাল লোধি কি করছে, তাকে ডিথ্রন করছে এবং দিল্লির মসনদে লোধি ডাইনাস্টির কিন্তু প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। এটা ছিল আজকে আমাদের এই সৈয়দ ডাইনাস্টির সংক্ষিপ্ত একটা বিবরণ এবং কনসেপচুয়ালি ক্লিয়ার হলো। আশা করি তোমাদের এটা কনসেপচুয়ালি ক্লিয়ার হলো। কনসেপ্ট ক্লিয়ার 100% করতে হবে, ঠিক আছে? তোমরা বইয়ে অনেক হাজার হাজার ফ্যাক্ট পেয়ে যাবে, সেই ফ্যাক্টগুলো জাস্ট মনে রাখো আর এই কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলেই তোমাদের আর কে আটকায়। যে কোনো ধরনের প্রশ্ন আসলেই কিন্তু তোমরা এটা অ্যান্সার করতে পারবে। শুধু তোমাদের সিকোয়েন্সটা মনে রাখতে হবে, কার সঙ্গে কী হয়েছিল, কার পরে কে ছিল এবং কীভাবে এটা ট্রানজিশনটা হচ্ছে, এই জিনিসটা মনে রাখলে কিন্তু আশা করব হয়ে যাবে। বাকি ক্লাসগুলো দেখে নাও, প্লে লিস্টে চলে যাও মেডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার, সেখানে সব ক্লাসগুলো আছে, 4টে ক্লাসে তোমরা পেয়ে যাবে সেখানকার, বা ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা দেখতে পারো। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এর পিডিএফগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। কেমন লাগলো ক্লাসটি আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ, ভালো থেকো। নমস্কার, মন্ডল ক্লাসেস WBCS এ সবাইকেই স্বাগত জানাই। আমাদের আজকের আমরা এই সেশনে দেখব মেডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার 6 নম্বর ক্লাস এটা, এবং আজকের আমরা এই সেশনে আলোচনা করব দিল্লির সালতানাত অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ বংশ লোধি বংশ, যেই বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির মসনদে সুলতানি সাম্রাজ্যের দিল্লির মসনদে রাজত্ব করেছিলেন, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের এই সেশন। এবং এর আগের ক্লাসে আমরা দেখেছি সৈয়দ বংশ, এবং তার আগের ক্লাসে তুঘলক ডাইনাস্টি, তার আগের ক্লাসে খলজি ডাইনাস্টি, তার আগের ক্লাসে স্লেভ ডাইনাস্টি, এবং তার আগের ক্লাসে দেখেছি আমরা কিভাবে মধ্যযুগের শুরু হচ্ছে এবং কিভাবে আরবদের মুসলিমদের ভারতে আগমন হচ্ছে এবং কিভাবে মোহাম্মদ ঘোরি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। অর্থাৎ আজকের এই ক্লাসটির পরে আমরা সুলতানি সাম্রাজ্য পুরোপুরি শেষ করে দেব। ওকে, কমপ্লিট, ফিনিশ। আচ্ছা, চলো, লোধি ডাইনাস্টি আমাদের শুরু হবে। লোধি ডাইনাস্টি যেটা 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির মসনদে শাসন করেছিলেন। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম লোধি ডাইনাস্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। বহুলল লোধি কিভাবে সৈয়দ বংশের শেষ যে সুলতান ছিলেন, সেই শেষ সুলতানকে কিভাবে তিনি করে তারপরে এই লোধি বংশের প্রতিষ্ঠা করলেন, সেটা আমরা দেখেছিলাম আগের ক্লাসে। তো চলো আজকে আমরা লোধি ডাইনেস্টির কিছু রুলার্সদের নাম দেখে নেই। একটা হচ্ছে বহুলল লোধি, তারপরে আছে তার পুত্র গ্রেট সিকান্দার লোধি, এবং তারপরে আছে ইব্রাহিম লোধি। এই তিনটে রুলারই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখো, বহুলল লোধি নিয়ে তেমন কিছু আমাদের আলোচনা করার বিষয়বস্তু নেই। এখানে 1451 থেকে 1489 AD পর্যন্ত তিনি ছিলেন। তিনি বহুলল কয়েন্স তিনি প্রচলনে এনেছিলেন। এবং এখান থেকে মাথায় রাখবে যে দিল্লির সালতানাতে আমরা যে 5টি বংশ দেখলাম, এই যে 5টি বংশের মধ্যে প্রথম 4টি বংশ কিন্তু তুর্কি বংশ ছিল। এই প্রথম 4টি বংশ কিন্তু তুর্কি ছিল, কিন্তু এই লোধি বংশ 5th বংশ কিন্তু আফগান। এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন চলেই আসে, ঠিক আছে, যে কোন বংশটি আফগান বংশোদ্ভূত? তাহলে কিন্তু তোমাদের উত্তরটা দিতে হবে লোধি বংশটা কিন্তু প্রথম আফগান সুলতান ছিলেন, প্রথম বহুলাল লোধি, ফার্স্ট আফগান সুলতান। দেখো, বহুলাল লোধির পরে আমরা চলে আসি সিকান্দার লোধি, এবং সিকান্দার লোধিতে এখানে 1489 খ্রিস্টাব্দ থেকে 1517 খ্রিস্টাব্দ, ঠিক আছে, এবং ইব্রাহিম লোধি এত থেকে এত। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে যে সিকান্দার লোধি। সিকান্দার লোধি আমরা আলোচনা করছি, তার পুত্র সিকান্দার লোধি সিংহাসনে বসেন, দিল্লির সিংহাসনে বসেন 1489 খ্রিস্টাব্দ থেকে 1517 AD পর্যন্ত তিনি ছিলেন। এবং এখানে গ্রেটেস্ট লোধি সুলতান, ঠিক আছে, গ্রেটেস্ট লোধি সুলতান ছিলেন এই সিকান্দার লোধি, এবং তারই শাসনকালে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে আসেন। এবং এখানে আমরা আলোচনা করব 1504 খ্রিস্টাব্দে তিনি আগ্রা নির্মাণ করেন যমুনা নদীর তীরে, যেটি সিকান্দ্রাবাদ নামে সেটি পরিচিত। এবং এখানে বাদলগড় ফোর্ট কিন্তু তিনি এখানে নির্মাণ করেছিলেন। নেক্সট আমরা দেখব 1506 খ্রিস্টাব্দে তার ক্যাপিটাল দিল্লি থেকে তিনি আগ্রাতে ট্রান্সফার করেন। এবং তিনি ছিলেন একাধারে একজন কিন্তু কবি ছিলেন, তার পেন নাম ছিলেন গুলরুখি। তিনি একটি ফেমাস বই লিখেছিলেন যার নাম হচ্ছে তোমার এটা হচ্ছে ফারাঙ্গি সিকান্দারি, ঠিক আছে, ফারান সিকান্দারি। এবং তিনি এই বইটি আয়ুর্বেদের উপরে লিখেছিলেন। এবং তিনি কি করেছিলেন, যে মেজারমেন্ট ইউনিট অর্থাৎ গজ সিকান্দারি বা সিকান্দারি গজ নামে একটা নতুন মেজারমেন্টের ইউনিট তিনি এটা তৈরি করেছিলেন। এবং তারপরে আমরা লক্ষ্য করব সিকান্দার গজ যেটা 30 ইঞ্চি ছিল, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কুতুব মিনার রিনোভেটেড করেছিলেন। সিকান্দার লোধি থেকে আমাদের তেমন কিছু আর জানার নেই এখানে। নেক্সট আমরা শুরু করব ইব্রাহিম লোধি, তারপরেই দিল্লির মসনদে বসেন ইব্রাহিম লোধি। এবং সিকান্দার লোধি আরেকটা বিষয় এখানে বলে রাখি,
যে বহুলল লোদি যখন দিল্লির মসনদে বসেন তখন লোদি বংশের অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে একদমই খারাপ হতে চেষ্টা করছিল, মোটামুটি একটা প্রাদেশিক রাজত্বে পরিণত হয়েছিল। সেই মনে রাখো যে আলাউদ্দিন খিলজির সময় কত বৃহৎ একটা সাম্রাজ্য ছিল, সেটা একটা প্রাদেশিক শাসন রূপে শাসনের মতো হয়ে গেছিল এবং সুলতানের মর্যাদাও তখন হ্রাস পেয়ে গেছিল। কিন্তু এই বহুলল লোদি সেটা তেমন কিছু করতে পারেননি, কিন্তু তার পুত্র সিকান্দার লোদি কিন্তু এই জিনিসটা অনেকটাই রিকভার করেছিলেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিতে মাথায় রাখবে কি 1570 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দিল্লির মসনদে বসেছিলেন এবং 1517 খ্রিস্টাব্দে বসেই তিনি খাটুয়ালির বিদ্রোহ, রানা সঙ্গ মেওয়াড়ের রানা সঙ্গের সঙ্গে তার একটা যুদ্ধ হয়, যেটা খাটুয়ালির যুদ্ধ নামে পরিচিত, এবং এখানে ইব্রাহিম লোদি হেরে যান। ইব্রাহিম লোদির সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি যুদ্ধ হবে সেটা আমরা দেখার আগে আমরা প্রথমে একটু এই ছকটাতে চোখ বুলিয়ে নেব এবং এখানে দেখব যে কিভাবে লোদি বংশের প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, তুগলক বংশের শেষ সম্রাট সুলতান ছিলেন কে? নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। এই সময় তৈমুরলং আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। তার ভয়ে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ গুজরাটে পালিয়ে যান। তৈমুরলং কী করলেন? তার বিজিত স্থানগুলিকে খিজির খাঁকে দিলেন। খিজির খাঁ কী করছেন? সুলতান তখনও বসেননি। যখনই 1393 খ্রিস্টাব্দে যখনই তৈমুরলং ফেরত যান, তখন কি আবার নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ গুজরাট থেকে চলে আসেন দিল্লিতে, আবার সিংহাসনে বসেন। ঠিক আছে, তারপরে কি তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে যে আমির ওমরাহরা ছিল, সেই আমির ওমরাহরা দৌলত খাঁ লোদি বলে একজন আছে, সেই দৌলত খাঁ লোদিকে সিংহাসনে বসান। ঠিক আছে, এই দৌলত খাঁ লোদিকেই পরাস্ত করে খিজির খাঁ এবার খিজির খাঁ কিন্তু প্রথমে সিংহাসনে বসেননি, এবং এই পরাস্ত করে দৌলত খাঁ লোদিকে পরাস্ত করে তিনি এবার সিংহাসনে বসলেন এবং এই সৈয়দ বংশের প্রতিষ্ঠা করলেন। এবং এই সৈয়দ বংশের সে রাজা ছিল কে? আলম শাহ। এই আলম শাহকে আবার সরিয়ে বহুলল লোদি লোদি বংশের প্রতিষ্ঠা করলেন। এবার লোধি বংশের আমরা দেখতে পাচ্ছি যে শেষ রুলার ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির শাসনকালে কি হয় যে এই যে দৌলত খাঁ লোদি, এই দৌলত খাঁ লোদি যাকে সরিয়ে খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিল, এই দৌলত খাঁ লোদি কী করলো? বাবরকে আমন্ত্রণ জানিয়ে আনলো ভারতে আক্রমণ করার জন্য। কারকে? ইব্রাহিম লোদিকে আক্রমণ করার জন্য। ঠিক আছে, তো এই ইব্রাহিম লোদি দৌলত খাঁ লোদির আমন্ত্রণে বাবর আসে এবং ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ হয়, সেটা আমরা দেখব। এবং এই দৌলত খাঁ লোদি সম্পর্কে ইব্রাহিম লোদির কাকা হবে, আঙ্কেল। তো এরপরে আমরা লক্ষ্য করব যে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের বেশ কয়েকটা যুদ্ধ হয়। প্রথম 1519 খ্রিস্টাব্দে বাবর ভারতে আক্রমণ করেন, সিন্ধ প্রদেশে আক্রমণ করেছিলেন প্রথমে। তারপরে 1520 থেকে 21 খ্রিস্টাব্দ পর্যন্ত সিন্ধ কাশ্মীর অঞ্চলে 3বার পরপর অ্যাটাক করেছিলেন। তারপরে 1526 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ এখানে সংগঠিত হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির, এবং এখানে ইব্রাহিম লোদি হেরে যায় এবং বাবর তাকে পরাস্ত করে এবং তাকে হত্যা করা হয়, এবং ইনি ছিলেন প্রথম শাহ সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। এবং বাবর কি করেন? ইব্রাহিম লোদিকে হত্যা করার পরে দিল্লিতে কি করেন? মুঘল বংশের সূচনা করেন, মুঘল বংশের তিনি প্রতিষ্ঠা করেন। তাহলে আজকে আমাদের এটা দেখলাম আমাদের লোধি বংশ এখান থেকেই শেষ। মোটামুটি লোধি ডাইনেস্টি এখান থেকেই শেষ আমাদের। আমরা পুরোপুরি দেখে নিলাম যে কিভাবে আমরা দিল্লির সালতানাত আমরা শেষ করলাম, এবং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব বিজয়নগর স্টেট এবং বাহমনি স্টেট। ওই বিজয়নগর এবং বাহমনি স্টেট এবং তার সঙ্গে বাংলার আমাদের যে শাহী বংশগুলো ছিল, সেই শাহী বংশটা আমরা কমপ্লিট করার পরেই তারপরে মুঘল সাম্রাজ্যটা কমপ্লিট করে দেবো। তাহলে মেডিয়েভাল হিস্ট্রিটা আমাদের পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। জিনিসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশনে, এবং অবশ্যই এটা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে।